হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর তোমাদের? আমি হুমায়রাকে দেখতে পাচ্ছি, তারপরে তাসফিফাকে দেখতে পাচ্ছি। কিন্তু এত কম কেন বুঝতে পারছি না। আমি তো দেখছিলাম তোমাদের ৮ জনের মতো বোধহয় অর্থনীতি ছিল। তো কি খবর জানাও? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু জানাও তো? ওকে, ওয়ালাইকুম আসসালাম হুমায়রা। ওকে, থ্যাংক ইউ। শোনা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা। আমি হচ্ছে তোমাদের থেকে রেসপন্স নিয়েছিলাম। তোমরা বেশ কয়েকজনই হচ্ছে আমাকে জানাইছিলা তোমাদের অর্থনীতি আছে, ক্লাস হচ্ছে না। আ আবার হচ্ছে ক্লাস তোমরা অনেক আগে করছো, হয়তো কিছু ক্লাস মিস করেছো এরকম ছিল। যার কারণে হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বললাম। কথা বলে হচ্ছে উনারা বললেন যে, "আপনার স্টুডেন্টদের সাথে কথা বলেন। কথা বলে হচ্ছে যেই সমস্যা আছে সেগুলা ফাইন্ড আউট করে সবগুলা সলভ করে দেওয়ার ট্রাই করেন।" ঠিক আছে? তো সেক্ষেত্রে বলা চলে তোমাদের জন্য একদম স্পেশাল ক্লাসের আয়োজন করা হয়েছে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে আ মূলত তোমাদের স্পেশাল ক্লাস। ওকে, আরেকজন আসছে তাবাসসুম তোবা। কিন্তু দেরি হয়ে গেল কেন? দ্রুত আসো, সবাইকে একটু আসতে জয়েন করতে বলো। কারণ হচ্ছে সময় তো কম। তো সেক্ষেত্রে হচ্ছে আ আমাদের হচ্ছে একটু দ্রুত কাভার করতে হবে। বিশেষ করে তোমাদের যেহেতু সামনে পরীক্ষা থাকবে, সেক্ষেত্রে যেন আমরা সবাই তোমাদের যতগুলো চ্যাপ্টার আছে সবগুলা কভার করে ফেলতে পারি, সেটা আমরা ট্রাই করবো আরকি। ঠিক আছে? আচ্ছা। আমি তোমাদেরকে শুরুতেই হচ্ছে একটা রিকোয়েস্ট করব। সেটা হচ্ছে সবাই আজকে হচ্ছে খাতা এবং কলম নিয়ে বসো সামনে। ঠিক আছে? কারণ হচ্ছে আমরা যদি একদম ডিটেইলস এ পড়তে যাই তাহলে আমরা সিলেবাস কভার করতে পারবো না ১। ২ নাম্বার কথা হচ্ছে বইতে হচ্ছে আমাদের আ অনেক উদাহরণস্বরূপ বা অনেক কারণে অনেক অপ্রয়োজন বলব না, প্রয়োজন আছে নিশ্চয়ই। কিন্তু কম গুরুত্বপূর্ণ আরকি, বুঝতে পারছো? সেক্ষেত্রে হচ্ছে আমি প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদেরকে একটা ব্লু প্রিন্ট দেওয়ার ট্রাই করব আরকি, বুঝছো? যেন আমরা কয়েকটা কিওয়ার্ড দিয়ে পুরা অধ্যায়ের যে কনসেপ্টটা আছে, সেই কনসেপ্টটা আমরা ইজিলি বুঝে নিতে পারি এবং আমাদের জন্য সেটা সবসময় মনে থাকে, বুঝছো? তো এ কারণে হচ্ছে তোমরা হচ্ছে সবাই পেন-প্যাডটা নিয়ে আমাকে কনফার্ম করো যে নিছো কিনা। তাবাস্সুম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কেমন আছো জানাও। তারপরে তাশরিফা, ওকে তাশরিফা, সালাম, ঠিক আছে। তোমরা ৩ জন আছো। আমি ৩ জন দিয়েই শুরু করে দিব। বাকিরা হয়তো জয়েন করবে দ্রুত। আমি একটু মেসেজ দিয়ে আসি সবাইকে, যেন দ্রুত জয়েন করে ফেলতে সবাই। হ্যাঁ? এখন তোমরা যেটা করো সেটা হচ্ছে যে তোমরা সবাই পেন-প্যাড নিছো কিনা? তো কিনা আমাকে জানাও। ওকে, নিছে, তাশরিফা নিছে। তারপরে হচ্ছে হুমায়রাও নিছে। ওকে, তাবাস্সুমের এখনো বাকি আছে। তাবাস্সুমের থেকে রেসপন্স লাগবে। তুমি প্যান-প্যাডটা নিছো কিনা? আমি জাস্ট পয়েন্টটা বলব, সাথে, সাথে লিখে ফেলবা। বুঝছো? ক্লাসের মধ্যেই আমাদের ক্লাস নোটটা রেডি হয়ে যাবে। ওকে? এজন্য বলতেছি। তাবাস্সুম, তুমি জানাও তোমার হচ্ছে নোটপ্যাডটা রেডি হয়েছে কিনা? আচ্ছা। তোমরা তো জানো আজকে আমরা কি অধ্যায় কভার করব, না? কোন অধ্যায় কি জানো? বলো তো একটু? তোমরা হচ্ছে একটু আনমিউট করে কথা বলো, ঠিক আছে? চ্যাট বক্সেও বলতে পারো, কিন্তু আনমিউট করে, আমরা যেহেতু মানুষ কম আছি, সেক্ষেত্রে আমরা আনমিউট করে কথা বললে আমাদের হচ্ছে তেমন হচ্ছে নয়েজ হবে না আরকি, হ্যাঁ? তাসরিফা বলছে ২, ৬, ৭, ঠিক আছে। ২, ৬, ৭ ই আমাদের কথা আজকে ক্লাস হওয়ার। কারণ হচ্ছে আমি তোমাদের থেকে ১ম যে ফোরামে রেসপন্স নিছিলাম, ওখানে হচ্ছে একটা সেটিংস এর মিস্টেক ছিল, যার কারণে তোমরা হচ্ছে ওই অর্থনীতি অধ্যায়ের মধ্যে অর্থনীতি বইতে তোমরা একটার উপরে দিতে পারো নাই, তাই না? যার কারণে হচ্ছে দেখা গেছে তোমার হয়তো একাধিক অধ্যায়ে সমস্যা ছিল, কিন্তু তুমি দাগাইতে পারো নাই বা ওইটা মার্ক করতে পারো নাই। তো আমি পরে হচ্ছে আবার তোমাদের কাছে পাঠাইছিলাম ফরমটা, যে শুধু অর্থনীতিটা তোমরা দেও। যে এখানে আর কোন সমস্যা আছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমি দেখলাম যে ২, ৬, ৭ তো আগেই ছিল। এর পাশাপাশি ৩, ৪, ৫, ৬ এবং ওইদিকে ৮, ৯ এই প্রত্যেকটা অধ্যায় পেয়েছে আরকি, বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে যাবো, যেহেতু একটা টপিকের সাথে আরেকটা টপিক কিন্তু রিলেভেন্ট, বুঝছো? তো আমি যদি আগের টপিকটা সম্পর্কে আমার আইডিয়া না থাকে, তাহলে নতুন টপিকে গিয়ে কিন্তু আমি ওভাবে বুঝবো না, বুঝতে পারছো? সেক্ষেত্রে আমরা হচ্ছে আজকে ২, ৩ এবং ৪ এই ৩ টা অধ্যায় কভার করব। ২, ৩ এবং ৪ অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা, এটার উপর আমি একটা লাইভ ক্লাস নিছিলাম। তোমরা হয়তো কয়েকজন করছো। হুমায়রা বোধহয় করছিল। আমি ওর ক্লাস আমরা দেখছিলাম। কমেন্ট করছিল নাকি। তাসরিফাও বোধহয় করছিলা। আ হচ্ছে আমি একটা লাইভ ক্লাস দিয়েছিলাম যে অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা যেটা,
ওইটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপর। এটার উপর লাইভ ক্লাস নিয়েছিলাম। ঠিক আছে? আচ্ছা। ২ নাম্বারে হচ্ছে আমরা আ তারপরে হচ্ছে লাইভ ক্লাস নিয়েছিলাম। ৩ নাম্বার অধ্যায় হচ্ছে আ উপযোগ, তারপরে হচ্ছে চাহিদা, যোগান এবং ভারসাম্য। এটা হচ্ছে ৩ নাম্বার অধ্যায়। ৪ নাম্বার অধ্যায় হচ্ছে উৎপাদন ও সংগঠন। বুঝছো? তো এগুলা প্রায় কাছাকাছি, সবগুলাই কাছাকাছি। আমি হচ্ছে তোমাদেরকে আ ১ম যে ১ম যে অধ্যায়, ২য় অধ্যায়টা, হ্যাঁ? এই অধ্যায়ের ক্লাস কারা করছিল আমার একটু হ্যাঁ, আজকে ২ টা হবে। ২, ৩ এবং ৪ এই ৩ টা অধ্যায় হবে। আগামীকালকে তোমার হচ্ছে ৫, ৬, ৭ এগুলা হবে। বুঝছো? এমন না যে বাকিগুলো হবে না। ধারাবাহিকভাবে হবে। মানে অর্থনীতি যতগুলা চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ করে তারপরে অন্য কোনো অধ্যায় বা অন্য কোনো বই কিন্তু শুরু হবে। বুঝতে পারছো? তো সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবেই উম ২ তো তোমার আছে, তাই না? ২ তো তোমার আছে। ২ টা তাহলে করো। ২ তো তোমার আছে। আর আরেকটা ২ ও নাই? আচ্ছা তাহলে তো হলো না। আরেকটা বিষয় তোমাদেরকে আমি বলি। তোমরা তো সবাই আর্টস এর স্টুডেন্ট। ইন্টারমিডিয়েট এ যাইয়া নিশ্চয়ই তোমরা আবার আর্টস নিবা। ও ওকে ৫, ৬ ওগুলা নাই। ঠিক আছে সমস্যা নাই। তো ইন্টারমিডিয়েট এ যাইয়াও কিন্তু তোমরা হচ্ছে আর্টসেই তো পড়বা, তাই না? তোমরা তো আর সায়েন্সে বা কিসে যাওয়ার সুযোগ নাই, তাই না? কিন্তু হচ্ছে যেটা সমস্যা তোমাদের যেটা হবে সেটা হচ্ছে অর্থনীতি যদি তোমরা এখন যদি ভালো করে বুঝে যাও যতগুলা অধ্যায় আছে। যেমন বিশেষ করে এখানে কিছু মূল কনসেপ্ট আছে। যেমন ধরো চাহিদা, যোগান, তারপরে হচ্ছে ভারসাম্য, তারপরে উৎপাদন, তারপরে হচ্ছে সুযোগ ব্যয়, হ্যাঁ? এই যে বিষয়গুলো আছে, যতগুলো কনসেপ্ট আছে, এটা তুমি ইন্টারমিডিয়েটে গিয়ে যখন অর্থনীতি পড়বা, সেখানে প্রত্যেকটা কনসেপ্ট অবশ্যই পাবা এবং আরেকটু অ্যাডভান্স পাবা। মানে তোমরা হচ্ছে এখন যেটা পড়ছো ওটা একদমই বেসিক পড়ছো। তারপরে হচ্ছে ওখানে গিয়ে তোমরা হচ্ছে একটু অ্যাডভান্স এ পাবা। যখন তোমরা যদি তারপরে যদি অনার্স এ যদি গিয়ে হচ্ছে অর্থনীতিতে অনার্স করতে চাও, তাহলে এই বিষয়গুলাই তোমরা আরেকবার পাবা কিন্তু ওইখানে, বুঝছো? তো সেক্ষেত্রে এমন না যে হচ্ছে তোমার এইটা তুমি হচ্ছে স্কিপ করে যেতে পারো। তোমার যদি এখন কনসেপ্ট গুলা ক্লিয়ার থাকে, তাহলে নিশ্চয়ই তুমি পরীক্ষাতে তো ভালো করবা। একই সাথে পরীক্ষার পরবর্তীতে জার্নিটা আছে, লাইক হচ্ছে ইন্টারমিডিয়েট বলো কিংবা হচ্ছে অর্থনীতিতে অনার্স করা বলো, প্রত্যেকটা জায়গাতেই কি তোমার এটা কাজে লাগতেছে, বুঝছো? তো এজন্য হচ্ছে তোমাদের না থাকলেও আমি তোমাদেরকে বলবো সেটা করো আরকি, হ্যাঁ? আচ্ছা। তোমরা হচ্ছে আমাকে ১ টা মিনিট সময় দাও। আ তোমরা হচ্ছে বলছিলাম পেন প্যাড নিয়ে বসতে, সবাই জানাইছো। তাবাস্সুমের পেন প্যাডটা রেডি আছে কিনা ওইটা আমি এখনো জানতে পারি নাই, হ্যাঁ? আ আচ্ছা একটু জানাও দ্রুত। তারপরে হচ্ছে আমি দেখতেছি। আচ্ছা। ১ টা মিনিট ওয়েট করো। আমি হচ্ছে ১ মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিচ্ছি তোমাদের 2nd চ্যাপ্টার থেকে আরকি। ২য় অধ্যায়ে ছিল মূলত গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলা ছিল আরকি, বুঝছো? গুরুত্বপূর্ণ কনসেপ্ট গুলোর মধ্যে কি ছিল? যে অর্থনৈতিক সম্পদ কি? সম্পদের বৈশিষ্ট্য প্রকারভেদ ছিল। বাংলাদেশের অর্থনৈতিক সম্পদ, তারপরে দ্রব্য ও তার প্রকারভেদ, সুযোগ ব্যয়, চয়ন, উৎপাদন সম্ভাবনা রেখা, তারপরে আয় ও সঞ্চয়, বিনিয়োগ, অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যক্রম বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাত, হ্যাঁ? এগুলা একটা অলরেডি লাইভ ক্লাস হয়েছিল এবং এগুলা একদমই বেসিক বিষয় আমরা মোটামুটি জানি। আমরা বাংলাদেশে কি ধরনের সম্পদ আছে এগুলো মোটামুটি জানি। তারপর আমি জাস্ট দ্রুত শেষ করে দেব। আমরা মূল ফোকাসটা দিব ৩য় অধ্যায়ে। অর্থাৎ তোমার হচ্ছে চাহিদা, যোগান এবং হচ্ছে উপযোগ এই বিষয়গুলার উপরে। ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদেরকে যেগুলো নোট করতে বলবো তোমরা দ্রুত নোট করে ফেলবা। দেখো ১ম কি আছে? ১ম আছে অর্থনৈতিক সম্পদ কাকে বলে, হ্যাঁ? আচ্ছা। অর্থনৈতিক সম্পদ কি? যে সংজ্ঞাহি যে উপযোগ, অপ্রাচুর্যতা, হস্তান্তরযোগ্য, বাহ্যিকগত দ্রব্য আ দ সম্পন্ন দ্রব্য যেটা। অর্থাৎ আমরা অর্থনৈতিক সম্পদ কোনগুলাকে বলতে পারি? সম্পদ তো আমরা বুঝি। কোন একটা জিনিস, কোন একটা বস্তু, কোন একটা দ্রব্য সেটাই হচ্ছে মূলত সম্পদ। ঠিক আছে? কিন্তু সেই সম্পদকে আমরা তখনই সম্পদ বলতে পারবো বা অর্থনৈতিক সম্পদ বলতে পারবো যখন সেটার উপযোগ আছে। অর্থাৎ আমার কোনো অভাব পূরণ করতে পারবে। এই ধরনের যে জিনিসটা থাকবে, তারপরে অপ্রাচুর্যতা। অর্থাৎ ওই জিনিসটা চাইলেই ইজিলি পাওয়া যাবে না। সেটার জন্য হয়তো আমাকে কোনো একটা অর্থ দিতে হবে। সেটার জন্য আমাকে কোনো একটা শ্রম দিতে হবে। বুঝতে পারছো? এবং হস্তান্তরযোগ্যতা, বুঝছো? অর্থাৎ একজনের কাছ থেকে আরেকজনের কাছে আমরা দিতে পারবো এবং সেটা বাহ্যিকতা মানে একটা বাহ্যিক রূপ থাকবে। এই বৈশিষ্ট্যগুলা যেই সম্পদের মধ্যে থাকবে সেই সম্পদকে আমরা কি বলতে পারবো? অর্থনৈতিক সম্পদ বলতে পারবো। বুঝতে পারছো?
তাহলে তোমরা লিখে ফেলো যে অর্থনৈতিক সম্পদ কি? যে উপযোগ ও প্রাচুর্যতা, হস্তান্তর যোগ্যতা ও বাহ্যিকতা সম্পন্ন দ্রব্যকে অর্থনৈতিক উপযোগ বলে। লিখতে পারছো সবাই? আমি আবার বলছি, উপযোগ ও প্রাচুর্যতা, হস্তান্তর যোগ্যতা ও বাহ্যিকতা সম্পন্ন দ্রব্যকে কি বলে? অর্থনৈতিক সম্পদ বলে। ঠিক আছে? অর্থনৈতিক সম্পদের প্রকারভেদ আছে, লিখছো? লিখে আমাকে একটু জানাইও যে কারা কারা লিখছো। লিখতে পারছো কিনা একটু জানাইও। তারপরে সম্পদের প্রকারভেদ আছে। একটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ, ভূমি, বন, গ্যাস, এগুলো আমরা বুঝি। মানবিক সম্পদ আছে, শিক্ষা, দক্ষতা আর উৎপাদিত সম্পদ আছে কি? সেটা যন্ত্র, রাস্তা, কারখানা, অর্থাৎ মানুষ যেগুলা তৈরি করছে আরকি। ঠিক আছে? এগুলা মূলত অর্থনৈতিক সম্পদের প্রকারভেদের মধ্যে পড়ে। ঠিক আছে? তারপরে আসো তোমরা, আমরা তারপরে আসবো হচ্ছে এখান থেকে সম্ভাব্য প্রশ্ন যেটা আসতে পারে যে অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য লিখো। ওই যে আমরা লিখছি যে একটা সম্পদের উপযোগ থাকে ও প্রাচুর্যতা আছে, হস্তান্তর যোগ্যতা এবং বাহ্যিকতা আছে। এই ৪ টাই মূলত কি অর্থনৈতিক সম্পদের বৈশিষ্ট্য। ঠিক আছে? আচ্ছা। তারপরে আসো তোমরা, আমরা যদি দেখি যে বাংলাদেশের অর্থনৈতিক কি ধরনের সম্পদ আছে, বাংলাদেশে কি ধরনের অর্থনৈতিক সম্পদ আছে সেটা যদি আমরা দেখি যে বাংলাদেশে মূলত সবচেয়ে প্রাকৃতিক সম্পদের সাথে সম্পর্কিত কি কৃষি সম্পদটা অনেক বেশি আছে, বুঝছো? আমাদের দেশের 36% মানুষ কি কৃষির উপর নির্ভরশীল এবং জিডিপির 13.35% অংশ শুধু কৃষি খাত থেকে আসে। বুঝতে পারছো? কৃষি খাত থেকেই কি আমাদের এই অংশটা কিন্তু আসে। তারপরে বন যেটা, আমাদের বনাঞ্চল কি? বনাঞ্চল মূলত কতটুকু বনাঞ্চল? বাংলাদেশের যে এলাকা যতটুকু আছে তার মধ্যে 17.62% এলাকা কি শুধু আমাদের বনাঞ্চল আছে। ঠিক আছে? আচ্ছা। তারপরে দেখো খনিজ সম্পদ। আমাদের প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা আছে। তারপরে শক্তি, গ্যাস, কয়লা, তেল, পানি, এগুলা তো আমাদের আছে। হ্যাঁ? আমি এগুলো দ্রুত শেষ করে যাচ্ছি। এগুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তারপরে তোমরা আসো দ্রব্যের ক্ষেত্রে। হ্যাঁ? আমরা শুরুতে পড়ে আসছিলাম যে অর্থনৈতিক সম্পদগুলাকে। এখন আমরা দেখব যে দ্রব্য কি? দ্রব্য মানুষের অভাব মিটাতে সম্ভব যে সক্ষম যে বস্তুগুলো আছে সেগুলো মূলত কি? দ্রব্য। ওকে? আচ্ছা। দ্রব্যদের কি, কি প্রকার থাকে? অবাধলব্য দ্রব্য, অবাধলব্য। ঠিক আছে? অবাধলব্য যেগুলো হচ্ছে বায়ু, আলো, এগুলো কি আমরা সহজে পাইতে পারি। তারপরে অর্থনৈতিক দ্রব্য যেমন খাবার, বই, এগুলা কেনার জন্য আমাদের অর্থ ব্যয় করতে হয়। তারপরে আরো কিছু দ্রব্য আছে ভোগ্য দ্রব্য, হ্যাঁ? এটা অস্থায়ী হইতে পারে, স্থায়ী দ্রব্য হইতে পারে। তারপর আছে মধ্যবর্তী দ্রব্য। মানে এমন একটি দ্রব্য যেই দ্রব্যটা দিয়া আমরা পরবর্তী আরেকটা দ্রব্য বানাই। যেমন আমরা যে বাসায় ঘুমাই, বালিশে ঘুমাই না? এই বালিশটা কোথায় থেকে আসে? তুলা থেকে আসে, তাই না? তুলা থেকে সুতা হয়, বালিশ হয়, আমাদের হচ্ছে বেড হয়। চার্জার। ঠিক আছে? তারপরে চূড়ান্ত দ্রব্য, হ্যাঁ? চূড়ান্ত দ্রব্য যেমন খাবারের চাল। এরকম কিছু দ্রব্যের প্রকারভেদ আছে। এটাও অত বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, এজন্য আমি একটু দ্রুত শেষ করে যাচ্ছি। ঠিক আছে? গুরুত্বপূর্ণ যেটা আসবে আমাদের সেটা হচ্ছে কি দেখো, এইখানে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় একটা এবং এটা হচ্ছে আমাদের লাইফের সাথে খুবই বেশি রিলেভেন্ট, বুঝছো? কিভাবে দেখো যে সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় কি? যে একটি দ্রব্য বেশি পেতে হলে অন্য একটি দ্রব্যের কিছু অংশ ছেড়ে দিতে হয়। যেমন ধরো আমি লাইভ ক্লাসে তোমাদেরকে উদাহরণ দিছিলাম যে ধরো তোমার কাছে এখন ধরো ৳20 আছে। বুঝছো? ৳20 আছে। এখন তোমাকে হচ্ছে আগামীকালকে তোমার পরীক্ষা আছে। তোমাকে হচ্ছে আ ২ টা কলম আনতে হবে এবং ধরো একটা পেন্সিল আনতে হবে। ঠিক আছে? তোমার কাছে মাত্র ৳20 ই আছে। ধরো তোমার এইগুলার দাম হচ্ছে ৳20। এখন তোমার কাছে মাত্র আছে ৳20। তুমি চাচ্ছ যে আ ধরো তোমার হচ্ছে ফুচকা খেতে ইচ্ছে করতেছে। এখন তোমার কাছে মাত্র একটাই আছে। হয় তোমাকে কি করতে হবে? ৳20 দিয়ে হয় তোমাকে ফুচকা খেতে হবে অথবা তোমাকে কলম পেন এগুলা নিয়ে আসতে হবে। এখন তুমি কি করবা? এই যে আমাদের সমস্যা কিন্তু এরকম অনেক সময় হয় যে আমরা চাইলে অনেক কিছু পাই না। আমাদের সম্পদগুলা অনেক সীমিত। আমাদের টাকার অভাব আছে। আমাদের সমস্ত প্রয়োজন পূরণের জন্য যত টাকা দরকার সেই টাকাগুলা কিন্তু আমাদের নাই। ঠিক আছে? তো এইরকম পরিস্থিতিতে আমাদের কি করতে হয়? যে আমাদেরকে হয় একটা নিতে হবে, হয় আমরা কলম কিনবো অথবা কলম যদি কিনি তাহলে আমরা ফুচকা খেতে পারবো না।
যদি আমরা ফুচকা খাই তাহলে কলম কিনতে পারবো না। তাহলে এই যে সীমিত সম্পদের অবস্থায় একটা একটা দ্রব্যের কারণে একটা দ্রব্য পেতে গিয়ে আমাদেরকে আরেকটা ছেড়ে দিতে হচ্ছে। এই ছেড়ে দেওয়া অংশটাই কি মূলত সুযোগ ব্যয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা সবাইকে বুঝতে হবে। বুঝছো সবাই কি বলছি? সুযোগ ব্যয়টা কাকে বলে? বুঝতে পারছো? আমাকে একটু জানাও কারা বুঝতে পারছো? এটা ইম্পোর্টেন্ট। এটা সবসময় লাগবে। এটা হচ্ছে ওকে হুমায়রা ক্লিয়ার। তাশরিফা, তাবাসসুম আরেকজন কে আসছে দেখি? আরেকজন হচ্ছে তাশরিফা। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছো কিনা একটু জানাও? ওকে, সবাই বুঝতে পারছে ক্লিয়ার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। তাহলে সহজ কথায় আমরা বলব যে একটি দ্রব্য বেশি পেতে হলে অন্য একটি দ্রব্যের কিছু অংশ ত্যাগ করতে হয়। এই ত্যাগ করা অংশটাকে কি বলা হয়? সুযোগ ব্যয় বলা হয়। ঠিক আছে? আচ্ছা, ছয়ন বলতে ওই যে আমরা বললাম যে আমাদেরকে যেকোনো একটা বাছাই করে নিতে হবে। ছয়ন মানে হচ্ছে বাছাই করে নেওয়া। আমাকে হয় ফুচকা খাইতে হবে অথবা আমাকে কি করতে হবে? কলম কিনতে হবে। এই যে আমার প্রয়োজন, কোনটা আমার বেশি প্রয়োজন? আমার যদি পরীক্ষা আরো অনেক দেরিতে হয় তাহলে আমি হয়তো ঠিক আছে আজকে ফুচকা খাইয়া নেই, পরে আমি কলম কিনবো না। কিন্তু আমার যদি পরীক্ষা কালকেই হয়, না বাবা আমার এখন কলম ফুচকা খাওয়া যাবে না, আমাকে কলম কিনতে হবে। এরকম হয় না আমাদের লাইফে? তো এটাই হচ্ছে সুযোগ ব্যয় এবং চয়ন। ঠিক আছে? তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। আমরা পরে যদি যাই আরো দেখো কি, কি আছে এখানে একটা পিপিসি একটা আছে, হ্যাঁ? পিপিসি মানে কি? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, বুঝছো? প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এটারে কি বলে? এটা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ মানে হলো যে আমরা যখন হচ্ছে ধরো তোমরা একটু কল্পনা করো যারা হচ্ছে গ্রামে আছো কিংবা যে কোনো সময় দেখবা যে ধরো তোমার একটা ছোট একটা জমি আছে, হ্যাঁ? সেই জমিতে ধরো 10 মণ ধান উৎপাদন হয়। তোমার একটা জমি আছে, সেই জমিতে 10 মণ ধান উৎপাদন হয়। হ্যাঁ, আমি যদি তোমাদের একটু দেখাই ধরো, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের একটা, তোমরা কি দেখতে পাচ্ছ? আমি স্ক্রিনে একটু দাগ দিচ্ছি। এটা কি তোমরা একটু দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তো? স্ক্রিনে আমি একটা ঘর আঁকছি। এটা কি তোমরা দেখতে পাচ্ছ? ওকে, ওকে। থ্যাংক ইউ। ঠিক আছে? আচ্ছা, মনে করি যে আমি তোমাদেরকে দাগ দিলাম না? এইটা হচ্ছে আমাদের একটা জমি। তো এই জমিতে ১০ মণ ধান উৎপাদন হবে। ঠিক আছে? আমি যদি পুরা জমিটা চাষ করি তাহলে আমার ১০ মণ ধান উৎপাদন হবে। এখানে চাষ করলাম, এখানে চাষ করলাম। পুরা জমিতে ১০ মণ ধান চাষ হবে। ঠিক আছে? তাহলে ১০ মণ যদি হয় আমি জমিটা ২ ভাগ করি তাহলে ধরো এরকম ভাগ করলাম, হ্যাঁ? এখানে ৫ মণ, এখানে ৫ মণ। এখন কি হইল দেখো যে আমাকে এই জমিতে আমাকে দেখা যায় ধানও চাষ করতে হবে। একই সাথে কি চাষ করতে হবে? ধরো আমার হচ্ছে আলুও লাগবে। ঠিক আছে? এখন তোমার কি করতে হবে যে আমি যদি ধান এবং আলু একসাথে চাষ করি তাহলে কি হয়? এই কথাটাই আমরা হচ্ছে এখানে দেখবো আরকি। যে দেখো সংজ্ঞাতে যদি তোমরা যাও দেখো যে সীমিত সম্পদ দিয়ে ২ টি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা চিত্রিত করা হয়, বুঝছো? এক দ্রব্য বাড়াতে হলে অন্য দ্রব্যটি কমে। এটি মূলত সুযোগ ব্যয়ের কথা আমরা দেখছিলাম। সুযোগ ব্যয়ের হচ্ছে একটা বাহ্যিক রূপটাই মূলত উৎপাদন সম্ভাবনা রেখা আরকি, বুঝছো? তারপর হচ্ছে রেখার বিভিন্ন সম্পদের ব্যবহার কিসের মধ্যে হয়? রেখার ভিতরে সম্পদের সর্বোচ্চ অপব্যবহার হয়। আর রেখার বাহিরে উৎপাদন যেটা অপ্রাপ্য উৎপাদন যেটা সম্ভাবনা। ঠিক আছে? এরকম ব্যাপারটা হয়। এখন আমি হচ্ছে তোমাদেরকে হচ্ছে একটু কি করে দেখাই, এটা আ অঙ্কন করছি, হ্যাঁ? ধরো আমরা সুযোগ উৎপাদন সম্ভাবনা যখন রেখা যখন লিখি তখন ধরো এইটা হচ্ছে আমাদের একটা জমি, হ্যাঁ? আ সোজা হয় নাই, একটু বাঁকা হয়ে গেল। তোমরা এটা রেখাটা আমার সাথে একটু অঙ্কন করো। এটা কিন্তু তোমাদের যেকোনো পরীক্ষায় কিন্তু এটা আসার মতো, হ্যাঁ? আমরা একটা ভূমি লম্ব অক্ষ অঙ্কন করব। তারপরে এদিকে কি আরেকটা ভূমি অক্ষ আমরা অঙ্কন করব। ঠিক আছে? ধরো এটা হচ্ছে আমাদের জমি, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের জমি আগে যেটা দেখছিলাম। সেই জমিতে আমরা এইদিকে হচ্ছে ধান উৎপাদন করব। এদিকে হচ্ছে আমাদের ধান উৎপাদন করব। আর এদিকে হচ্ছে আমরা হচ্ছে গম উৎপাদন করব, হ্যাঁ? আমরা একদিকে ধান আরেকদিকে গম লেখলাম। ঠিক আছে? এখন ধরো আমার এই জমিতে আমরা ধর এখানে কত দিলাম? ০ দিলাম। এদিকে ধরো এটা দিলাম ৫, এটা দিলাম ১০, এটা দিলাম ১৫, হ্যাঁ? দেখতে পাচ্ছ তোমরা? এদিকে দিলাম ৫, ১০
15, ঠিক আছে? আচ্ছা। এখন দেখো, এইটা হচ্ছে আমার জমির টোটাল পরিমাণ, হ্যাঁ? এইটা হচ্ছে আমার জমির টোটাল পরিমাণ। এখন আমি যদি শুধু ধান উৎপাদন করতে চাই তাহলে কি আমি পুরা ১০ মণ উৎপাদন করতে পারবো। কিন্তু আমি চাচ্ছি না, আমার ধানের সাথে আমি অল্প কিছু গমও উৎপাদন করব। তাহলে এইটা হচ্ছে আমার গম, ৫ মণ গম উৎপাদন করতে চাই। তো আমি এখানে কি করতে পারবো? এখানে ১০ মণ, পা আগে ছিল ১৫ মণ। এখন আমি ১০ মণ করতে পারবো। ঠিক আছে? এই যে এইটুকু আমি উৎপাদন করতে পারবো। ঠিক আছে? এইটুকু আমি উৎপাদন করতে পারবো। এখন আমি চাচ্ছি না, আমার হচ্ছে গম আরো বেশি লাগবে, যে আমার আরো বেশি গম লাগবে। তাহলে ধরো আমি ১৫ তে ১০ মণে গেলাম গমের ক্ষেত্রে, আর ধানের ক্ষেত্রে আমি ৫ মণে চলে আসলাম। ধানের ক্ষেত্রে কি আমি ৫ মণে চলে আসলাম, হ্যাঁ? এইটুকুতে আমরা ৫ মণে চলে আসলাম। এখন দেখো যে আমরা কি করছি? আমরা যদি শুধু ধান উৎপাদন, গম উৎপাদন করে তাহলে ১৫ মণ করতে পারতাম। কিন্তু আমাদের দেখা যাচ্ছে যেহেতু আমাদের সম্পদটা সীমিত ছিল, যার কারণে আমরা কি করতেছি? যে আমরা এই জমির মধ্যেই ধানের সাথে গমও উৎপাদন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা কি করলাম? যে গমের পরিমাণ কমাইয়া দিলাম। আমরা আগে ১৫ মণ করতে পারতাম পুরা জমিতে। এখন আমরা করলাম যে না, আমি হচ্ছে একটু কম দেই, গমের ক্ষেত্রে আমি ১০ এ আসলাম। ১০ মণ গম উৎপাদন করব। আমি এদিকে ৫ মণ ধানও উৎপাদন কইরা ফেলাই। এই যে ৫ মণ। পরে আমার তোমার মনে হইলো যে না, আমার আরো বেশি ধান লাগবে। তাহলে তুমি ১০ মণ ধানে গেলা, এদিকে তোমার ৫ মণ গমে আসলা। তুমি মনে হইলো যে না, আমার শুধু ধানেই দরকার। তাহলে তুমি এদিকে পুরা ১৫ মণ ধান উৎপাদন করতে পারো। তখন তোমার কি গমের কোনো উৎপাদন করা সম্ভব হবে না। তাহলে এই যে আমরা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু পাইছি না, এখানে একটা বিন্দু পাইছি, এখানে একটা বিন্দু পাইছি, হ্যাঁ? এই বিন্দুগুলাকে যদি আমরা এখন এমনে যোগ দেই, ঠিক আছে? এই যে একটা রেখা পাইতেছি। এই রেখাটাকে আমরা কি বলি? উৎপাদন সম্ভাবনা রেখা। অর্থাৎ এমন একটি রেখা, যেই রেখা দিয়ে আমার যে সীমিত সম্পদ আছে, সেই সীমিত সম্পদের কি ২ টি মিশ্রণ প্রকাশ পায়। অর্থাৎ আমি আমার এই জমির মধ্যে কতটুকু উৎপাদন করতে পারবো এবং কতটুকু আমি যাইতে পারবো না, সেটাকে আমরা দেখতে পারি উৎপাদন সম্ভাবনা রেখা দিয়ে। বুঝাইতে পারছি ব্যাপারটা ক্লিয়ারলি? উৎপাদন করা যাবে, সেটা প্রকাশ করা যায়, সেটাই কি মূলত উৎপাদন সম্ভাবনা রেখা। ওকে? আচ্ছা। এখানে প্রশ্ন আছে, এগুলা দেখার দরকার নাই আমাদের। আমরা এখন আসবো আয়, সঞ্চয় এবং বিনিয়োগে। আয় করা তো আমরা বুঝি, তাই না? নরমালি তোমরা আয় করা বলতে কি বুঝো? নরমালি আয় করা বলতে আমরা বুঝি কোনো টাকা-পয়সা ইনকাম করা, তাই না? কিন্তু অর্থনীতিতে আয়ের আরেকটু কি আছে? যে আয় হচ্ছে শ্রম ও সম্পদের বিনিময়ে প্রাপ্ত অর্থ। অর্থাৎ তুমি যদি কোথাও শ্রম দেও, সেটা শারীরিক শ্রম অথবা মানসিক শ্রম, সেটার মাধ্যমে তুমি অর্থ পাবা, সেটাই কি তোমার আয়। আবার হচ্ছে তুমি ধরো কোনো ব্যবসা-বাণিজ্য করছো অথবা তোমার অন্য কোনো সম্পদ ব্যবহার করে তুমি একটা অর্থ পাচ্ছ। সেটাও কি তোমার আয়। ঠিক আছে? আচ্ছা, সঞ্চয় কি? যে আমরা সঞ্চয় হচ্ছে যে আমরা যে আয় করি। ধরো আমি মাসে ৳২০,০০০ আয় করি। সেই ৳২০,০০০ আয় থেকে আমার ধরো মাসে ৳১৮,০০০ ব্যয় হয়। তো আমাদের ৳২০,০০০ থেকে আমরা যদি ৳১৮,০০০ বাদ দেই তাহলে কত টাকা থাকে? ৳২,০০০ না? এই ৳২,০০০ হচ্ছে আমার সঞ্চয়। তাহলে দেখো আমরা সংক্ষেপে মনে রাখবো, সঞ্চয় হচ্ছে সঞ্চয় ইকুয়াল টু আয় মাইনাস ব্যয়, অথবা আয় বিয়োগ ব্যয় সমান হচ্ছে কি সঞ্চয়। বিনিয়োগ কি? যে ভবিষ্যতে আয় বৃদ্ধির উদ্দেশ্যে মূলধন ব্যবহার করা। যেমন ধরো আমি তো ৳২,০০০ সঞ্চয় করছিলাম। আমি কি করলাম? এই ৳২,০০০ আমি হচ্ছে ৳২,০০০ দিয়ে ধরো আমি হচ্ছে একটা কি কিনলাম? ধরো আমি হচ্ছে একটা ছাগল কিনে রাখলাম। যে ছাগলটা আরো কিছুদিন পরে কি আরেকটু বড় হবে। বড় হয়ে আমি সেটা বিক্রি করব। আমি বিক্রি করে সেটা ৳২,০০০ র ছাগল আমি ৳৫,০০০ বিক্রি করব। এই উদ্দেশ্যে যখন আমি কি আমার যে অর্জিত যে সম্পদ ছিল সেটা কি আমি ভবিষ্যতের জন্য কি করছি? বিনিয়োগ করে ফেলছি বা একটা যে কাজে ব্যবহার করে ফেলছি। যেখান থেকে আমার সম্ভাব্য আয় আসতে পারে। এটাই কি মূলত বিনিয়োগ বলা হয়। ওকে? আমরা আরো সামনে যদি যাই, দেখো এখানে কি আছে? একবারে শেষের দিকে আমরা চলে আসছি। সেটা হচ্ছে যে অর্থনৈতিক সম্পদ এবং অর্থনৈতিক কার্যাবলী। অর্থনৈতিক ও অর্থনৈতিক কার্যাবলী, বুঝছো? অর্থনৈতিক কার্যাবলী হচ্ছে অর্থ উপার্জনের জন্য যে আমরা কাজ করি। যেমন কৃষি কাজ করা, তুমি হচ্ছে শিক্ষকতা করা, তুমি হচ্ছে ডাক্তারি করা, বিভিন্ন কাজ, যেই কাজের মাধ্যমে কি আসে আমাদের অর্থ উপার্জন হয়, সেটাই মূলত অর্থনৈতিক কাজ। এখন তুমি বলতে পারো যে স্যার সব কাজেই তো অর্থ উপার্জন হয়। না, কিছু কাজ আছে যেগুলার অর্থ উপার্জন হয় না। যেমন ধরো অর্থনৈতিক কাজ কি? যে অর্থ উপার্জনের জন্য নয়। যেমন মায়ের সন্তান লালন পালন করা।
আমাদের বাবা-মারা যে আমাদেরকে লালন-পালন করেন, আদর স্নেহ করেন, সেটার জন্য তারা কিন্তু কোনো অর্থ পান না। ঠিক আছে? এক্ষেত্রে কি এটা অর্থনৈতিক কাজ নয়। বুঝতে পারছো? আচ্ছা। তারপরে আমরা আরো সামনে যাবো। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক খাতগুলো কি? আমরা শুরুতেই দেখে আসছিলাম কৃষি খাত আছে, শিল্প, সেবা খাত আছে। কৃষি খাতের অর্জনটা দেখে শিল্প এবং সেবা খাত, হ্যাঁ? এগুলো আমরা মোটামুটি জানি, আগেও বলে আসি, হ্যাঁ? এজন্য সময় নিচ্ছি না। আচ্ছা। তাহলে আমরা ১ম যে হচ্ছে ২য় অধ্যায় যেটা আজকে কভার করার কথা ছিল, এটাকে আমরা দ্রুত শেষ করে ফেললাম। কারণ হচ্ছে যে আ এটা দ্রুত শেষ করলাম এই কারণে যে এটার উপর আমাদের অলরেডি ক্লাস আগেও হইছে। বুঝছো? এ কারণে আমরা এটা দ্রুত শেষ করে দিলাম, হ্যাঁ? এখন আমরা ৩য় অধ্যায়ে যাব। ৩য় অধ্যায়টা কি? আচ্ছা। ৩য় অধ্যায় হচ্ছে আমরা আ ৩য় অধ্যায় হচ্ছে আমাদের কি আছে? চাহিদা, উপযোগ, চাহিদা এবং যোগান, হ্যাঁ? এটা হচ্ছে আমি তোমাদেরকে ডিরেক্টলি বই থেকে দেখাচ্ছি। বই থেকে দেখাবো কারণ হচ্ছে এখানে কিছু চিত্র আছে, বুঝছো? এই চিত্রগুলা হচ্ছে তোমাদের পরীক্ষাতে আসবে। চিত্র আছে, কিছু সূচি আছে। সেই সূচি থেকে আমাদেরকে চিত্র অঙ্কন করতে হবে। এজন্য হচ্ছে আমরা সেগুলা এখান থেকে দেখে নিচ্ছি। বুঝতে পারছো? তোমরা কি বইয়ের স্ক্রিনটা দেখতে পাচ্ছ? একটু আচ্ছা, ঠিক আছে, দেখতে পাচ্ছ। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, উপযোগ, চাহিদা, যোগান ও ভারসাম্য। অনেক কিছু লেখা আছে। আমি সবকিছু তোমাদেরকে দেখাবো না। আমি শুধু পয়েন্ট গুলা দেখাবো, বুঝছো? উপযোগটা মূলত কি? উপযোগ হচ্ছে আমরা যদি এই জায়গাতে আছে, হ্যাঁ? অনেক কথা আছে। উপযোগ হচ্ছে যে উপযোগ বলতে কোনো দ্রব্যে বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতা বোঝায়। যেমন ধরো আমি যদি তোমাকে বলি, যেমন ধরো আমি তোমাদের ক্লাস নিচ্ছি। ক্লাস নিতে, নিতে আমার গলাটা শুকিয়ে গেল। এখন এই গলা শুকিয়ে যাওয়ার কারণে আমার হচ্ছে কি পানির অভাব বা তৃষ্ণা মিটানোর অভাব দেখা দিয়েছে। তৃষ্ণা আমার হচ্ছে তৃষ্ণা পেয়েছে বা আমার হচ্ছে একটা চাহিদা জেগেছে বা আমার একটা অভাব ফিল হচ্ছে যে আমার একটু তৃষ্ণা মিটানো উচিত। আমার হচ্ছে গলাটা একটু ভিজানো উচিত। আমি কি করলাম? একটু পানি খাইলাম। পানি খাওয়ার মাধ্যমে কি হইছে? আমার অভাবটা পূরণ হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম যে পানির মধ্যে আমার অভাব পূরণের ক্ষমতা আছে। ঠিক আছে? তুমি পরীক্ষায় যাচ্ছ, তুমি যে জ্ঞান যেটা তোমার জানা আছে, তোমার যে প্রশ্নগুলো উত্তরগুলো আছে সেগুলা তোমাকে কি করতে হবে? খাতায় লিখে দিয়ে আসতে হবে। এই যে লিখে দেওয়ার প্রয়োজন তোমার কলমে পূরণ করে দিচ্ছে। তাই না? তাহলে এই যে একটা অব অ কোন দ্রব্যের মাঝে মানুষের যে অভাব পূরণের ক্ষমতা আছে, সেই ক্ষমতাটাকে আমরা কি বলি? উপযোগ বলে থাকি। বুঝছো? তোমরা নোট করো। এখান থেকে কিন্তু মূলত নোট করা লাগবে। প্রত্যেকটা জিনিস তোমাদেরকে নোট করতে হবে। উপযোগ কাকে বলে? যে উপযোগ বলতে কোন দ্রব্য বা সেবার দ্বারা ব্যক্তির অভাব পূরণের ক্ষমতাকে বোঝানো হয়। এটা লিখতে পারছো? দ্রুত লিখে ফেলো। লিখে আমাকে কনফার্ম করতে হবে। কারা, কারা লিখছো, হ্যাঁ? উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের মাঝে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা থাকে সেটাকেই মূলত উপযোগ বলা হয়। বুঝছো? লিখছো? লিখে আমাকে একটু কষ্ট করে জানাও যে স্যার লিখছি। কারণ এই নোটগুলো তোমরা এখানে করে ফেলো তাহলে তোমাদের জন্য পরবর্তীতে সুবিধা হবে। ঠিক আছে? উপযোগ কাকে বলে লিখছো? ওকে। তাহলে আমরা দেখলাম যে উপযোগ হচ্ছে মানুষের কোনো দ্রব্যের মাঝে মানুষের অভাব পূরণের যে ক্ষমতা সেটাই মূলত কি উপযোগ বলা হয়। হ্যাঁ? আবার ভোগ দেখো কি যে ভোগ হচ্ছে অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করা। অর্থাৎ আমরা দেখছিলাম যে কোনো যেমন ধরো আমার কলম, ঠিক আছে? কলমের মাঝে আমার লেখার যে প্রয়োজন সেটা পূরণ করার ক্ষমতা আছে। আর ভোগ হচ্ছে সেরকম। আমি পানিটা ভোগ করছি। আমি হচ্ছে ভাতটা খেয়েছি। ঠিক আছে? ভাত খাওয়ার মাধ্যমে কি আমার অভাব পূরণ হয়েছে। তো ভাতের মধ্যে যে অভাব পূরণের ক্ষমতা আছে, সেই ক্ষমতা ব্যবহার করাটাই মূলত কি? ভোগ বলা হয়। বুঝছো? আমরা ভোগ কাকে বলে বলবো? যে অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে ভোগ বলে। এইটুকু তোমরা লিখে ফেলো। অর্থনীতিতে মানুষের অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করাকে কি বলা হয়? ভোগ বলা হয়। লিখছো? লিখে ফেলে আমাকে একটু কনফার্ম করবা কষ্ট করে, হ্যাঁ? আমি চাই যে তোমরা যেন এটা নিয়ে হচ্ছে আর কখনো সাফার না করো এবং আজকের ক্লাস থেকে কনসেপ্ট গুলো তোমাদের ক্লিয়ার হয়ে যায়, বুঝছো? তাহলে আমরা উপযোগ দেখলাম এবং ভোগ দেখলাম, হ্যাঁ? এখন আসো মোট উপযোগ ও প্রান্তিক উপযোগ। উপযোগ আমরা দেখছিলাম যে উপযোগ হচ্ছে
মানুষের অভাব পূরণের ক্ষমতা। বুঝতে পারছো? এখন এই উপযোগগুলোকে আমরা একটু গণনা করব। এটা কিভাবে গণনা করা যায়? শুরুতেই বলে রাখি যে এটাকে আসলে দেখা যায় না। ধরো তুমি যখন খেতে বসো, তোমার খেতে, খেতে একটা সময় পরে তোমার খাবারের চাহিদাটা পূর্ণ হয়ে যায়। তোমার আর খেতে ইচ্ছে করে না। এই যে একটা বিষয়টা ঘটে, এটা কি আমরা দেখতে পারি? আমরা কিন্তু দেখতে পারি না। আমাদের মন বলে যে আমার এখন আর খেতে ইচ্ছে করছে না বা আমার অনেক খিদে পেয়েছে। ঠিক আছে? আমার অনেক হচ্ছে খেতে ইচ্ছে করছে। এই বিষয়গুলা কি সম্পূর্ণ মানসিক বিষয়, তাই না? অতএব উপযোগ বিষয়টা হচ্ছে টোটালি মানসিক বিষয়। ঠিক আছে? তারপরেও তো আমরা একটা সংজ্ঞা দিয়ে এটাকে দেখে নিবো আরকি, বুঝছো? এজন্য একটা জিনিস দেখো যে ধরো মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ। আমি সংজ্ঞা এখন লেখার দরকার নাই। আমি যখন বলব লিখতে তখন তোমরা লিখবা। এখন তোমরা ব্যাপারটা বুঝো। তুমি একটু নিজে ইমাজিন করো। এখানে তোমরা হচ্ছে ৩ জন আছো। আমাকে একটু জানাও। যেমন ধরো তাশরিফা আছো। তাশরিফার হচ্ছে খুব পছন্দের খাবার কি একটু জানাও তো? ঠিক আছে, আমিও তাহলে তোমাদের দলে আসলাম। হ্যাঁ? ধরো আমরা সবাই বিরিয়ানি খেতে পছন্দ করি। এখন ধরো আমরা ৪-৫ জন আছি না ক্লাসে? ধরো আমরা কি করলাম যে আমরা হচ্ছে বিরিয়ানি খেতে গেলাম। বিরিয়ানি খাওয়ার পরে তুমি একটা জিনিস খুব ভালো করে ফলো করবা যে বিরিয়ানি হচ্ছে আমাদের খুব পছন্দের খাবার। আমরা খাবারটা খেতে বসছি। কিন্তু আমরা যখন খাবারটা খেতে বসলাম আমরা ধরো চামচ দিয়ে খাচ্ছি অথবা হাত দিয়ে খাচ্ছি। ধরো আমরা হাত দিয়ে খাইলাম। আমরা বাঙালি মানুষ আমরা সহজ হাত দিয়ে খেতে যাচ্ছি। আমি যে ১ম যে একবার হচ্ছে খাবারটা খেলাম, খাওয়ার পরে আমার খুব ভালো স্বাদ লাগছে। ঠিক আছে? তারপরে আমি এরকম ১ কামড়, ২ কামড়, ৩ কামড় করে একটু, একটু করে খাচ্ছি। তাই না? আমি যত খাচ্ছি তত কিন্তু আমার একটা সময় পরে আর খেতে ইচ্ছে করবে না। এবং একটা সময় পরে আমি আর খাবোও না যে ওকে আমার হয়ে গেছে আমি আর খাচ্ছি না। এরকম হয় না আমাদের ক্ষেত্রে? তাহলে এই যে আমি ১ম বার যখন খাই, ২য় বার যখন খাই, ৩য় বার যখন খাই, ৪র্থ, ৫ম এক বসায়। ঠিক আছে? তো আমি চামচ দিয়ে যদি হিসাব করি যে ১ম চামচ খেলাম, ২য় চামচ, ৩য় চামচ, ৪র্থ চামচ এরকম খাইতে, খাইতে কি হয়? আমি যত খেতে থাকি তত আমার চাহিদা কমতে থাকে। আমার তৃপ্তি আসতে থাকে। বুঝতে পারছো? তো এইরকম হচ্ছে আমরা হচ্ছে এই যে প্রত্যেকবার খাবারকে একটা সংখ্যা বসাইলাম। ধরো আমি ১ম বার যখন খেয়েছি তখন আমি ৳২ র সমপরিমাণ উপযোগ পেয়েছি। ঠিক আছে? আচ্ছা আমি যখন ২য় বার খেয়েছি তখন আমি আরো ৳২ সমপরিমাণ উপযোগ পেয়েছি। ৩য় বার খাওয়ার পরে আমি আরো ৳২ পরিবার সমপরিমাণ উপযোগ পেয়েছি। তাই না? এরকম আমি যতবার খাচ্ছি ধরো আমি ১০ চামচ খাইলাম। ১০ চামচ খাওয়ার পরে আমি প্রত্যেকবারে ২ চামচ করে উপযোগ পেয়েছি। তাহলে আমি টোটাল কত উপযোগ পেয়েছি বলতো? আমি ১০ চামচ বিরিয়ানি খাইয়েছি। প্রতি চামচে হচ্ছে আমরা কত? ৳২ র সমপরিমাণ উপযোগ পেয়েছি বা ৳২ র সমপরিমাণ তৃপ্তি পেয়েছি আরকি, বুঝছো? অথবা হচ্ছে আমাদের যে বিরিয়ানির মধ্যে আমাদের যে খাবারের চাহিদা ছিল বা আমাদের যে অভাব ছিল, বিরিয়ানি হচ্ছে সেই অভাবটা পূরণ করে দিচ্ছে, তাই না? তাহলে এই যে বিরিয়ানি আমাদের অভাবটা পূরণ করে দিচ্ছে, সেই অভাবটা কত? আমরা প্রতি ৳২ করে ধরলাম। প্রতি চামচে ৳২ করে ধরলাম। আমরা ১০ চামচ বিরিয়ানি খাওয়ার পরে আমরা টোটাল ওকে কে একজনে বলছে হচ্ছে তার শিবা বলছে ২০ হ্যাঁ, ৳২০ আমি ধরো ১ম বারে খাইছি ৳২, ২য় বারে ৳২ আর এরকম টাকা। তো সব মিলাই আমি ১০ চামচ বিরিয়ানি খাইছি। প্রতিবারে ৳২ করে উপযোগ পাইছি। তা আমি যদি ১০ দিয়া হচ্ছে ২০ কে ১০ ২ কে গুণ দেই তাহলে কি ৳২০ আমরা পেয়ে যাই। এই যে ২০ একক পাইলাম না বা ৳২০ পাইলাম না এটা হচ্ছে আমাদের মোট উপযোগ, বুঝছো? অর্থাৎ আমরা যখন কোনো কিছু ভোগ করি বা কোনো দ্রব্যের উপযোগ নিঃশেষ করি, ওইটা ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার বিভিন্নবার খাওয়ার পরে বা বিভিন্নবারে ভোগ করার পরে যে মোট উপযোগ যতগুলা পাই সবগুলাকে একসাথে যোগ করে যে উপযোগ হয় সেটাই কি আমাদের মোট উপযোগ। দেখো তোমাদের এখানে বইতে লেখা দেওয়া আছে যে ৫, ৪, ৩, ২ এরকম, হ্যাঁ? তো এরকম হচ্ছে কি আমরা একটা উপযোগ কিন্তু পাইতে পারি। এখানে দেখো যে ৳১৪ সমপরিমাণ উপযোগটা এখানে দেখাইছে, বুঝছো? আচ্ছা, দেখো যে আমরা এটা লেখো যে মোট উপযোগ কাকে বলে? যে কোনো নির্দিষ্ট সময়ে এটা লেখো তোমরা দ্রুত। তাড়াতাড়ি লিখো আমাকে জানাবা লিখে। যে মোট উপযোগ কাকে বলে? মোট উপযোগ হলো কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত তৃপ্তির সমষ্টিকে মোট উপযোগ বলে। কোনো নির্দিষ্ট সময়ে আমরা একটা সময়ে হচ্ছে কি করলাম? রেস্টুরেন্টে গিয়ে হচ্ছে বিরিয়ানি খেতে বসলাম। সেই বিরিয়ানির একটা সময় কি?
বিভিন্ন একক থেকে, একক মানে হচ্ছে ওই যে চামচ, আমরা ১ চামচ খাইছিলাম, ২ চামচ খাইছিলাম, ৩ চামচ খাইছিলাম। এই যে প্রত্যেকটা চামচে হচ্ছে আমরা উপযোগ পাচ্ছি, সবগুলাকে কি করছি আমরা যোগ করে যেইটা পাচ্ছি সেটা হচ্ছে কি আমাদের মোট উপযোগ। ক্লিয়ার মোট উপযোগটা সবার কাছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে আমরা সামনে আগাই, হ্যাঁ? আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে আমরা যখন খেতে থাকি, হ্যাঁ? ধরো আমি যখন ১ম বার যখন খাই, ১ম ১ চামচ বিরিয়ানি যখন আমি খাই, ওইটার যে তৃপ্তি, পরের বারের সময় একটু কম আসে। তারপরের বারের সময় আরেকটু কম আসে। একটা সময় পরে আমার আর খেতে ইচ্ছে করে না। এরকম হয় না বাস্তবে? এক সময় কি আমার আর খেতে ইচ্ছে করে না। ধরো তুমি হচ্ছে ধরো তাসরিফায় খাচ্ছ, তাবাস্সুম বলল যে, "বান্ধবী অনেকদিন পরে তোরে খাওয়াচ্ছি, তুই আরেকটু খা।" এইটা বইলা হচ্ছে তোমাকে একদম জোর করে খাওয়ায় দিল। তখন কি হইল? বা তুমি হচ্ছে একদম খেতে ইচ্ছে করছে না, তোমার হচ্ছে একদম তুমি পরিপূর্ণ তৃপ্তি হয়ে গেছো। তারপরেও আমরা তোমাকে জোর করে আরেকটু খাওয়ায় দিলাম। তখন কি হবে? তোমার হচ্ছে ওইটা অনেক সময় ভালো নাও হইতে পারে। বুঝতে পারছো? তো এই যে আমরা একটু, একটু করে খাবার সাথে আমাদের তৃপ্তিটা কমতে থাকে। বুঝছো? তো এটাকে মূলত কি বলা হয়? আর আরেকটা যদি আমরা দেখি যে এই যে আমি ১ম বার খাওয়ার পরে ৳২ সমপরিমাণ উপযোগ পাইলাম। ৩য় বারে আরেকটু কম। এরকম প্রত্যেকবারে নতুন আমি একবারে খাইলাম ১ চামচে। এখান থেকে ধরো আমি ৳৫ র উপযোগ পাইলাম। তারপরের বারে যখন খাইছি তখন আমি ২য় বারে ৳৩ র উপযোগ পাইছি। এই যে প্রত্যেকবারে যে নতুন উপযোগ পাচ্ছি না, এটাকে বলা হয় প্রান্তিক উপযোগ। বুঝছো? প্রান্তিক উপযোগ। ওকে? প্রান্তিক উপযোগ বলা হয় এটাকে। হ্যাঁ? এই যে দেখো প্রান্তিক উপযোগ। যে অতিরিক্ত এক একক দ্রব্য বা সেবা বুক করে যে অতিরিক্ত উপযোগ বা তৃপ্তি পাওয়া যায়, তাকে কি বলা হয়? উপযোগ বলা হয়। ক্লিয়ার বিষয়টা? এই যে আমরা প্রত্যেকবার ১ম বার খাওয়ার পরে আমরা ধরো ৳১০ র সমপরিমাণ উপযোগ পাইলাম। আমরা যখন পরের বারে খাইছি তখন আরো নতুন করে আমি কি ৳৮ র উপযোগ পাইলাম। বুঝছো? এই ২ টারে যখন আমরা যোগ করব সেটা হয়ে যাবে আমাদের মোট উপযোগ। আর যদি আমি ১ম বারেরটাকে আলাদা হিসাব করি ওইটা হচ্ছে আমার প্রান্তিক উপযোগ। আর পরের বারেরটা যদি আলাদা হিসেবে ওইটা কি প্রান্তিক উপযোগ। আমি যদি ৩য় বারে খাই, ওখানে যদি আমি নতুন আরেকটা উপযোগ পাই ওটাও কি আমার প্রান্তিক উপযোগ। এক কথায় আমরা বলতে পারি যে অতিরিক্ত এক একক অর্থাৎ প্রতিবার বুক করে যে উপযোগ পাই সেটাই আমরা কি প্রান্তিক উপযোগ বলতে পারি। তোমরা এরকম লিখতে পারো, লিখে ফেলার সাথে যে প্রতি এক একক ভুগ থেকে যে উপযোগ পাওয়া যায় তাকে কি বলে? প্রান্তিক উপযোগ বলে। ক্লিয়ার সবাই? ওকে। আমরা তাহলে আরো সামনে যাবো। এখানে দেখো একটা চার্ট দেওয়া আছে তোমাদের এখানে, হ্যাঁ? আমি একটু ছোট করি। এই যে একটা চার্ট দেওয়া আছে। এগুলা হচ্ছে আমের একক। আমরা ধরো এটাকে বিরিয়ানি বানাই, হ্যাঁ? আমরা ধরো এই আমের জায়গাতে আমরা এটাকে বিরিয়ানি মনে করলাম। ঠিক আছে? এটা হচ্ছে বিরিয়ানি আমাদের। আমরা যেহেতু সবাই বিরিয়ানি খাইতে পছন্দ করি। আর এই যে ১ম, ২য়, ৩য় এগুলো হচ্ছে আমরা চামচ ধরলাম। একক মানে হচ্ছে আমরা একবারে যতটুকু খাই সেটা। ঠিক আছে? আমাদের ১ম চামচ, ২য় চামচ, ৩য় চামচ, ৪র্থ চামচ। ঠিক আছে? তো আমি যখন বা তুমি যখন ১ম চামচ বিরিয়ানি খেয়েছো, তখন তুমি কত উপযোগ পাইছো? ৳৫ র সমপরিমাণ উপযোগ পাইছো। ঠিক আছে? তো ১ম অবস্থায় তুমি যেহেতু একটাই খাইছো, তাহলে এটাই তোমার মোট উপযোগ, এইটাই তোমার প্রান্তিক উপযোগ। বুঝছো? তুমি যখন আরেকবার ২য় বারে যখন খাইছো, বুঝছো? ওই সময় তুমি নতুন করে ৳৪ র উপযোগ পাইছো। তাহলে তোমার আগে ছিল ৪ আর এখন হইছে নতুন কইরা আগে ছিল ৫ আর এখন নতুন করে কত হইছে? ৪। তাহলে এই যে ৪ এবং ৫ মিলা কত হইছে? মোট উপযোগ তোমার ৯ হইছে। ক্লিয়ার? তারপরে দেখো যখন তুমি ৩য় বারে যখন খাইলা, আমরা বলছিলাম না আমরা যখন খেতে থাকি তখন আমাদের খাবারের ইচ্ছাটা কমতে থাকে যে আমার আর খেতে ইচ্ছা করতেছে না বা আমার তৃপ্তি কমতে আসছে। যে তৃপ্তি পেতে শুরু করি, তৃপ্তিটা আমার পূর্ণ হইতে যায়। যার কারণে কি আমার আর খেতে ইচ্ছে করে না। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যখন ৩য় বারে খাইলাম, আমি হচ্ছে এখন নতুন কইরা কত? প্রান্তিক উপযোগ অর্থাৎ ৩য় বারের সময় আমি নতুন কইরা ৩ একক উপযোগ পাইছি। তাহলে আমার আগের ২ টা মিলা ৯ হইছিল। এখন আরেকটা মিলা কত হইছে? এই ৯ এবং ৩ মিলা কত হইছে? ১২। অতএব আমার ৩য় বারে মোট উপযোগ ১২ আর প্রান্তিক উপযোগ কত? তারপরে দেখো আমরা যদি হচ্ছে ৪র্থ বারেরটা দেখি, হ্যাঁ? ৪র্থ বারে যখন তুমি হচ্ছে ৪র্থ চামচের বিরিয়ানি তুমি যখন খাচ্ছ, তখন তোমার প্রান্তিক উপযোগ অর্থাৎ ৪র্থ স্পেসিফিকলি ৪র্থ বার খাওয়ার পরে তুমি ৳২ র সমপরিমাণ উপযোগ পাচ্ছ। তাই না?
দেখো প্রথমবার আমরা 5 পাইছিলাম, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, অর্থাৎ কমতেছে। তার মানে হচ্ছে আমাদের তৃপ্তি ভরে যাচ্ছে। আমরা পেট ভরে যাচ্ছে, আমরা আর খেতে ইচ্ছে করতেছে না বা আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি। এরকম একটা সিচুয়েশন। ঠিক আছে? তাহলে আমার আগের ছিল 12, মোট উপযোগ 12 ছিল। নতুন করে আরো 2 পাইছি, যার কারণে 14 হয়েছে মোট উপযোগ। ঠিক আছে? এইরকম কিন্তু বাড়তেই আছে, বুঝছো? 5 বারে হচ্ছে আমরা ৳1 উপযোগ পাইছি। 14 র সাথে 1 যোগ হয়ে 15 হইছে। 6 নাম্বারে আসো, এটা খুবই ইন্টারেস্টিং। 6 নাম্বারে যখন ৳1 উপযোগে আসছে, তখন তুমি একবারে আর তুমি আর খেতে চাচ্ছ না এরকম। 6 নাম্বারে তুমি যখন চামচটা খাইলা, ওই সময়ে তুমি হচ্ছে কি নতুন কোনো আর উপযোগ পাচ্ছ না। মানে তোমার পেটটা পুরোপুরি ভরে গেছে। তুমি আর খেতে চাচ্ছ না। ওকে, আমি আর ওকে ফাইন। আমার আর খেতে ইচ্ছে করতেছে না। ওই সময় যখন তুমি খাবা, তখন কি তুমি কোনো উপযোগ পাবা না। ঠিক আছে? তো আমরা ধরো তোমারে কি করলাম যে, "না ভাই, তোমারে আমরা অনেকদিন পরে পাইছি। চলো তোমারে আমরা একটু বেশি করে খাওয়াই।" এটা জোর কইরা তোমারে ধরো আমরা খাওয়ায় দিলাম। ঠিক আছে? আমরা অনেক বেশি করে তোমারে খাওয়ায় দিলাম। ঠিক আছে? তো অনেক সময় হয় কি যে অতিরিক্ত খাবারের পরে আমরা সেই খাবারটা রিঅ্যাকশন করে আমাদের খেতে, তাই না? তো এইরকম হয় আরকি। তাহলে আমরা এখানে এই যে মোট উপযোগটা আমরা দেখলাম যে আমরা প্রতিবারে যে উপযোগটা পাই সেটাকে যোগ করে আমাদের মোট উপযোগ হয়। আমরা যেহেতু এখানে ৬ষ্ঠ বারে হচ্ছে কোনো উপযোগ পাই নাই, যার কারণে দেখো আমাদের মোট উপযোগ কিন্তু বাড়ে নাই। আগের ১৫ তেই আছে। কিন্তু ৭ম বারে আসার পরে ধরো হচ্ছে আমার সেই খাবারটা রিঅ্যাকশন করে ফেলল। ওখানে দেখা গেল যে আমার উপযোগ মাইনাস হয়ে গেছে। লাইক হচ্ছে ধরো সে কি বলা যায়? আমরা হচ্ছে লাইক হচ্ছে কেউ হচ্ছে বমি করে ফেলল বা সে আর খেতে চাচ্ছে না, এরকম হচ্ছে তার উল্টা হয়ে গেল। তখন কি হইছে? তার উপযোগটা মূলত কমে গেছে। আগের থেকে কমে গেছে, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা ১৫ থেকে চলে যাওয়া আসছে। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ মোটামুটি কি খুবই সম্পর্ক আছে ২ টার মধ্যে। বুঝছো? আচ্ছা, এইটা এই যে আমরা একটা চিত্র দিয়ে এটাকে সূচি বলা হয়, হ্যাঁ? মোট হইতে সূচির মাধ্যমে। সূচি মানে হচ্ছে তালিকা অথবা টেবিল, হ্যাঁ? তালিকা অথবা টেবিলের মাধ্যমে আমরা দেখলাম যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের উপস্থাপনটা আমরা এখানে দেখলাম। বুঝছো? তোমাদের পরীক্ষাতে আসতে পারে এরকম যে কেউ বলে দিবে, হয়তো বলে দিবে যে ধরো বলল যে ধরো তাসফিফার নাম দেয়া বলল যে তাসফিফা হচ্ছে ধরো আম খাইছে, আম খাইয়ে ১ম বারে হচ্ছে এত উপযোগ পাইছে, ৩য় বারে এত পাইছে। পরে বলবে যে এটাকে তুমি সূচির মাধ্যমে প্রকাশ করো। তখন তুমি কি করবা? যে এখানে তুমি একক লিখবা। ঠিক আছে? ধরো আমের কথা বললে আমের একক, ডাবের কথা বললে ডাবের একক। ঠিক আছে? যেটা বলবে সেটাই তুমি এখানে লিখবা। ১, ২, ১ম, ২য়, ৩য় এরকম লিখবা। পর্যায়গতভাবে লিখবা। ১ম, ২য়, ৩য় ১, ২ করে লিখবা না। ২ নাম্বার তুমি কি লিখতে পারো? এটা প্রান্তিকটা তুমি এখানে নিয়ে আসতে পারো। মোটটা পরে নিয়ে এটা সমস্যা না। যেটাই লিখবা। মোট উপযোগ করলে সবগুলোকে যোগ করবা। আর প্রান্তিক বললে যেটা যখন যেটা পাবা সেটাই লিখবা। তাহলে তোমার কি হয়ে যাবে কিন্তু। ওকে? আচ্ছা। এখানে আমরা খুব ইন্টারেস্টিং আসছি, দেখো যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো? এই যে এই জায়গাটা যদি তোমরা দেখো যে আমরা প্রথমবারে উপযোগ পাইছি ৫, তারপরে পাইছি ৪ প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের কথা আমি বলছি। এটা ভালো করে লক্ষ্য করে দেখো যে প্রথমবারে আমরা ৳৫ উপযোগ পাইছি। দ্বিতীয়বারে ৪, তৃতীয়বারে ৩, তা চতুর্থ বারে হচ্ছে ৪, পঞ্চম বারে হচ্ছে ১, তারপরে হচ্ছে ০, তারপরে হচ্ছে -১। তার মানে আমরা কি দেখলাম যে ক্রমহ্রাসমান না ক্রমহ্রাসমান না, মানে প্রান্তিক উপযোগটা কি ধীরে, ধীরে কমতে থাকে। এরকম না ব্যাপারটা? প্রান্তিক উপযোগ কি ধীরে, ধীরে কমতে থাকে। তাহলে এই যে ভোগের পরিমাণ আমরা যত বাড়াচ্ছি, ১ম খাইলাম, ২য় বার খাইলাম, ৩য় বার খাইলাম। এই যে ভোগের পরিমাণটা আমরা বাড়াচ্ছি, ভোগের পরিমাণ বাড়ার সাথে, সাথে কি হয়? প্রান্তিক উপযোগ কমতে থাকে। এই যে কমছে, নিচের দিকে যাচ্ছে। কমতে, 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 কমতে ০ জায়গায় পরে মাইনাস হয়ে গেছে। এটাকেই কি বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। কি বলা হয়? আবার বলো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। ক্রম মানে কি? ক্রমান্বয়ে, ধীরে, ধীরে। ঠিক আছে? হ্রাসমান মানে হচ্ছে কমে যাওয়া, কমতে থাকা। তাহলে প্রান্তিক উপযোগ তো আমরা চিনলাম। তাহলে ধারাবাহিকভাবে একটু, 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 একটু করে কি হয়? প্রান্তিক উপযোগ কমে যায়। এটাকে কি বলা হয়? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলা হয়। হ্যাঁ? এই কথাটাই এখানে বলা আছে। দেখো একটা
এই সংজ্ঞা তোমরা লিখে ফেলো তোমাদের খাতায় যে কোনো ভোক্তা একটি দ্রব্য যত বেশি ভোগ করে তার কাছে ওই দ্রব্যের প্রান্তিক উপযোগ তত কমে যেতে থাকে। ভোগের মোট পরিমাণ বৃদ্ধির ফলে প্রান্তিক উপযোগ কমে যাওয়ার এই প্রবণতাকে কি বলে? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলে। ক্লিয়ার? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, আমি এর আগেই তোমাদেরকে ব্যাপারটা বুঝাইয়া দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, নাফিজা তুমি অনেক লেট করে ফেলছো। আ এটা হতাশাজনক। কারণ হচ্ছে তোমাদেরকে গত ৩-৪ দিন ধরে জানাই আসতেছিলাম, হ্যাঁ? তারপরে আসছো, তোমাকে ওয়েলকাম। এখন তুমি দ্রুত মনোযোগ দাও, হ্যাঁ? যেটা বুঝো না স্যারকে বইলো বুঝাইয়া দিব আবার। ঠিক আছে? দ্রুত ক্লাসটা একটা কাজ করো, নোটপ্যাড নিয়ে বসো। আমরা হচ্ছে আজকে নোট করাচ্ছি। বুঝতে পারছো? প্রত্যেকটা জিনিস নোট করাচ্ছি। যেটা তোমার মিসিং হবে এটা পরে তুমি জেনে নিবা, ওকে? আচ্ছা, চলো। তারপরে আমরা বলছিলাম কি যে এই অংশটা দেখো যে আমরা কি বলছি যে মানুষ যত বেশি ভোগের পরিমাণ বাড়ায়, একটু খাইছে, দ্বিতীয় তৃতীয় যখন খাইতে চাচ্ছে, খাওয়ার সাথে সাথে কি হয় তার প্রান্তিক উপযোগ একটু একটু করে কমতে থাকে। এই যে কমে যাওয়ার প্রবণতা, এটাকে আমরা কি বলছি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি বলছি, ওকে? এই যে এই কথাটার এইটাই কি, এই যে এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই কথাটাকে আমরা কি, এটাকে আমরা এখানে এক লাইনে লিখছি। ক্লিয়ার? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কাকে বলে সেটা কি তোমরা ক্লিয়ার? দ্রুত রেসপন্স করো সবাই, ক্লিয়ার কিনা? না হইলে স্যার আবার বলো, কোনো সমস্যা নেই। এটা কিন্তু তোমাদের সবসময় লাগবে। তোমাদের এইচএসসি তে লাগবে, তোমরা এইচএসসি তে যখন যাও ওখানে লাগবে, যদি অর্থনীতিতে অনার্স করো ওখানে লাগবে, যদি ওইটাতে মাস্টার্স করো ওখানেও এটা লাগবে। সারা জীবন এটা কাজে লাগবে। এজন্য বলো যে সবাই বুঝতে পারছো কিনা? এটা হচ্ছে আমরা কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এই যে রেখাচিত্রের সাহায্যে এই বিধিটাকে আমরা ব্যাখ্যা করছি এখানে, বুঝছো? তোমরা তো জানো যে একটা চিত্র অঙ্কন করতে হলে কি করা লাগে? যে একটা ভূমি অক্ষ, এই যে আমরা একটা কি করছি? একটা লম্ব অক্ষ অঙ্কন করছি। খাড়া একটা এই যে লম্ব অক্ষ অঙ্কন করছি। এটা আরেকটা হইছে কি এদিকে আমরা একটা ভূমি অক্ষ, এই যে একটা ভূমি অক্ষ অঙ্কন করছি, হ্যাঁ? আচ্ছা। তারপরে দেখো যে উপরে যেটা দেখছিলা তোমরা এই যে চার্টের মধ্যে যে রেখাগুলা সংখ্যাগুলা ছিল ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, এগুলোকে আমরা এদিকে বসাইছি। নিচের দিকে কি বসাইছি? ভোগের পরিমাণ, হ্যাঁ? ভোগের পরিমাণ ১, ২, ৩, ৪ এটা বসাইছে। উপরের দিকে প্রান্তিক উপযোগটা বসাইছে। প্রান্তিক উপযোগ বসাইছে, উপরের দিকে প্রান্তিক উপযোগ বসাইছে। প্রান্তিক উপযোগ দেখো যে আমরা এই যে আমি একটু কি করে দিলাম, এইটা তোমরা একটু দেখো যে এই যে প্রান্তিক উপযোগ বিধি লিস্টটা আছে না? যে ৫, ৪, ০, হ্যাঁ? এটা দেখে আমরা একটা প্রান্তিক উপযোগী রেখা অঙ্কন করব। তোমাদের সব পরীক্ষায় এটা আসবে। ধরো আমাদেরকে বলে দিল যে এটা একটা চার্ট দিয়ে দিল। দিয়ে বলল যে তোমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি অঙ্কন করো। সে রেখার মাধ্যমে, চিত্রের মাধ্যমে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি দেখাও। তোমরা সবাই একটু খাতা কলম হাতে নাও। এই যে আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে আমাদের খাতা কাগজ। হ্যাঁ? আমরা এটাতে অঙ্কন চাই, হ্যাঁ? অঙ্কন করো। ধরো আমরা ১ম এ একটা খাড়া একটা দাগ করলাম, হ্যাঁ? লম্বা একটা, এটা লম্ব অক্ষ বলে আমরা নিচের দিকে একটা ভূমি অক্ষ অঙ্কন করলাম। ঠিক আছে? আমরা যদি বইতে যাই, বইতে আমাদের এখানে আছে প্রান্তিক উপযোগ। ঠিক আছে? এই প্রান্তিক উপযোগটা আমরা হচ্ছে লম্ব অক্ষ অঙ্কন করব। বুঝতে পারছো? এইদিকে আমরা অঙ্কন করব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ। ঠিক আছে? আমরা এদিকে ধরবো কি প্রান্তিক উপযোগ। অঙ্কন করতেছো তোমরা সবাই? আমার একটু জানাও। এটা কিন্তু খুবই সিরিয়াস, তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে। একই সাথে হচ্ছে তোমাদের এটা সবসময় কাজেও কিন্তু লাগবে, হ্যাঁ? এখানে গেলাম, হ্যাঁ? আমরা উপরের দিকে কি ধরলাম? প্রান্তিক উপযোগ ধরলাম। নিচের দিকে এই যে লম্ব অক্ষে, ভূমি অক্ষে আমরা কি ধরলাম? যে ভোগের পরিমাণ। ভোগের কি? পরিমাণ। ঠিক আছে? আমরা ধরো এটা হচ্ছে আমাদের ০ পয়েন্ট। এটা হচ্ছে কি ০। তাহলে ভোগের পরিমাণ আমরা ১ ধরলাম, তারপরে ২, ৩, ৪, ৫, ৬, ৭। আমাদের যে বইতে যে একটা সূচি ছিল, এই যে সূচি, হ্যাঁ? আমরা ৭ পর্যন্তই খাইছিলাম দেখছিলাম, হ্যাঁ? এটাই আমরা ধরো দেখলাম। যে ছবি যেটা দিলাম এটা আমি অঙ্কন করে দেখাচ্ছিলাম। এটা তোমরা দেখতে পাচ্ছিলা? ওহ মাই গড! তাহলে তো হইল না। ঠিক আছে, আমি তাহলে এখানে অঙ্কন করে দেখাচ্ছি, হ্যাঁ?
এখানে অঙ্কন করে দেখাচ্ছি, হ্যাঁ? ধরো আমরা এদিকে একটা লম্ব অক্ষ নিলাম, ভূমি অক্ষ নিলাম, লম্ব অক্ষ নিলাম এইটা। তাহলে হ্যাঁ, দেখো তাহলে আমরা হচ্ছে নিচের দিকে কি ধরলাম? ভুগের পরিমাণ। এখানে ধরলাম আমরা নিচের দিকে, এই যে আমরা এইদিকে ধরলাম নিচের দিকে, এখানে ধরলাম ভুগের পরিমাণ, হ্যাঁ? ভুগের পরিমাণ অর্থাৎ ১, ২, ৩ আমরা কয়বার খাইছিলাম? এখানে ৭ বার খাইছিলাম। এটা হচ্ছে আমাদের ০। ০ থেকে ১, তারপরে হইছে ২, ৩, ৪, ৫, ৬, ৬, এটা হচ্ছে আমাদের ৭, তাই না? আচ্ছা, আমরা উপরের দিকে কি ধরলাম? প্রান্তিক উপযোগ ধরলাম। এদিকে প্রান্তিক উপযোগ, বুঝছো? প্রান্তিক উপযোগটা আমরা এখানে ধরলাম। এতটুকু বুঝতে পারছো? উপরের দিকে লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ, নিচের দিকে কি ধরছি? ভুগের পরিমাণটা ধরছি। অর্থাৎ এই যে ভুগের পরিমাণ, এই যে ভুগের পরিমাণ ১, ২, ৩, ৪ এটা আমরা নিচের দিকে ধরছি। আর প্রান্তিক উপযোগ এদিকে ধরবো, হ্যাঁ? আচ্ছা। দেখো আমরা যখন ১ম বার বুক করলাম, আমরা যখন ১ম বার ১ নাম্বারে যখন বুক করছি তখন আমাদের প্রান্তিক উপযোগ কত ছিল বলো তো? ১ নাম্বারে যখন বুক করলাম তখন প্রান্তিক উপযোগ কত ছিল? তোমরা একটু আনমিউট করে বলো না। তোমাদেরকে আমি বারবার মেসেজ দেখতে হয়। সময় নষ্ট হয়, বুঝছো? একটু আনমিউট করে বললেই তো দ্রুত হইতো। আমরা যখন ১ম বারে যখন হচ্ছে বিরিয়ানি, ১ম চামচ যখন বিরিয়ানিটা খেলাম তখন আমাদের কত ছিল প্রান্তিক উপযোগ? এই যে ১ম বারে হচ্ছে আমাদের প্রান্তিক উপযোগ কত ছিল? এই সময়ে কত ছিল? ৫। ওকে। তাসফিফা বলছে ৫। সবাই আমরা ৫ নিলাম, হ্যাঁ? নাফিজা কি বুঝতে পারতেছো? নাফিজা একটু রেসপন্স করো, বুঝতে পারতেছি না? তাহলে ১ম বারে আমাদের প্রান্তিক উপযোগ কত ছিল? ৫। তাহলে আমরা এদিকে ধরি, ধরো ১, ২, ৩, ৩, এখানে ধরলাম কত? ৪, এখানে ধরলাম ৫। তাহলে আমরা যখন ১ম বারে যখন বুক করলাম, এই সময় আমরা ৳৫ সমপরিমাণ উপযোগ পেয়েছি। তাহলে এই ৫ এ এবং ১ম এ আমরা কি করলাম? এই যে এইভাবে যুক্ত করলাম, হ্যাঁ? যুক্ত আমরা করলাম। আমরা যখন ২য় বারে বুক করলাম, এই যে ২য় বার, এই যে ২য় বার, ২য় বারে যে এই যে ২য় বার এটা যখন বুক করলাম তখন আমাদের প্রান্তিক উপযোগ কত ছিল? ৪, ঠিক আছে? তাহলে এই যে ২য় বার, এই ২য় বারের সাথে কি করব? আমরা ৪ কে যুক্ত করব। এই যে ৪ কে যুক্ত করছি আমরা, ওকে? তারপরে দেখো আমরা যখন ৩য় বারে বুক করলাম, এই ৩য় বারে বুকের সময় আমরা কত পাইছি প্রান্তিক উপযোগ? ৩ পাইছি। এই যে ৩, ৩ পাইছি, হ্যাঁ? তাহলে আমাদের চিত্রে এখানে আমরা ৩ ধরছিলাম। তাহলে এই ৩ কে ৩য় বারের সাথে আমরা যুক্ত করলাম। ঠিক আছে? ৩ আমরা পাইলাম। তারপরে ৪র্থ বারে যখন আমরা বুক করলাম, এই সময় যখন বুক করলাম তখন আমাদের প্রান্তিক উপযোগ কত? ২ পাইছিলাম। এই যে ২। তাহলে ৪র্থ বারে আমরা ২ পাইছিলাম। তাহলে এই হইছে ৪র্থ বার আর এই হইছে ২। ঠিক আছে? এটাকে আমরা যুক্ত করলাম। ওকে? তারপরে আমরা ৫ম বার এই সময়ে যখন বুক করলাম তখন কত পাইছি? আমরা ১ উপযোগ পাইছি। তাহলে এই যে ১ এর সাথে আমরা কত? ৫ কে যুক্ত করলাম। অর্থাৎ আমাদের লম্ব অক্ষে আছে প্রান্তিক উপযোগ, ভূমি অক্ষে আছে কি? ভোগের পরিমাণ। এই প্রান্তিক উপযোগের সাথে ভোগের পরিমাণকে আমরা যুক্ত করতেছি। আমরা যখন ৬ষ্ঠ বারে ৬ নাম্বারে বার যখন আমরা খাইলাম, তখন আমরা কি নতুন কোনো উপযোগ আমরা পাই নাই। তার মানে আমাদের উপযোগ, প্রান্তিক উপযোগ কত? এখন ০। তাহলে এই যে ৬ নাম্বারটা এই ০ তেই এখানেই আছে। ঠিক আছে? এটা বাড়ে নাই, কমে নাই। এরপরে দেখো আমরা যখন তারপরেও যখন ৭ নম্বরে যখন খাইলাম তখন কি হইছে? -১ হয়ে গেছে। তাহলে এই যে এটা ০ না? -১ হইলে নিচের দিকে চলে আসে, বুঝছো? এটা হইছে -১। এখানে হইছে কি? -১। তাহলে এই যে ৬ এটা হচ্ছে ৭ নাম্বারে। তাহলে ৭ নাম্বারটা এইদিকে চলে আসে, বুঝছো? এইদিকে চলে আসছে। এখানে হইছে ৭ নাম্বারেরটা, মাইনাসটা নিচের দিকে চলে আসছে। তাহলে এই যে আমরা একটা বিন্দু পাইলাম এখানে, এখানে আরেকটা বিন্দু পাইলাম। এখানে প্রত্যেকটা জয়েন্টে আমরা কি একেকটা বিন্দু পাইছি, তাই না? এখানে কি পাইছি? বিন্দু পাইছি। আমরা যদি এখন এই সবগুলাকে একটা লম্বা একটা রেখা অঙ্কন করি, এই যে, ঠিক আছে? এইটা হইছে আমাদের ক্রমহ্রাসমান
প্রান্তিক উপযোগ বিধির যে রেখাটা আছে সেই রেখাটা আমরা এখানে কি সুন্দর কইরা চিত্র দিয়ে এটাকে দেখাইছি। পারবা না তোমরা? এটা ম্যাথের মতোই আছে কিন্তু হচ্ছে বুঝলে একবারে সহজ আছে আরকি। বুঝছো? যতটুকু বুঝো ট্রাই করো নাফিজা। নেট সমস্যা একটু সলভ করা ট্রাই করো। ইনশাআল্লাহ পরে বুঝবে। ঠিক আছে? আচ্ছা। আমি যেটা দেখাইলাম এটা তোমরা পারবা তো এখন অঙ্কন করতা? বলো তো? ধরো এই যে আমরা ধরো একটু সামনে যদি যাই, হ্যাঁ? এই যে এখানে যে দেখো তোমাদের অনুশীলনীতে তোমরা যদি যাও দেখো। অনুশীলনীটা কই? নিচে আছে দেখো। এই যে অনুশীলনী, হ্যাঁ? এই যে দেখো বলে দিছে এখানে, হ্যাঁ? একটা দ্রব্যের কথা বলছে। বইলা বলছে যে চাহিদা রেখা অঙ্কন করার কথা বলছে। এটা যদিও অন্য টপিক কিন্তু প্রায় সিমিলার কিন্তু বিষয়টা আছে, বুঝছো? তাহলে আমরা দেখলাম যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কি? সেই বিধিকে আমরা কিভাবে চিত্রের মাধ্যমে অঙ্কন করতে পারি সেটা কিন্তু আমরা এখানে দেখে ফেললাম, হ্যাঁ? অর্থাৎ আমরা যেকোনো চিত্রের ক্ষেত্রে আমরা ভূমি অক্ষে ভুগের পরিমাণ ধরবো, লম্ব অক্ষে কি ধরবো? আমরা প্রান্তিক উপযোগটা ধরবো। প্রান্তিক উপযোগের সংখ্যা যেটা আছে এই যে সংখ্যাগুলা কি? এগুলো আমরা ধরবো। ধইরা হচ্ছে কি করে অঙ্কন করলেই কি আমাদের চিত্রটা হয়ে যাবে। তাহলে তোমাদের বাড়ির কাজ কিন্তু এটা থাকবে যে এই টেবিল থেকে এখানে যে তোমাদের বইতে যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিল থেকে কি তোমরা একটা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের সাহায্যে প্রকাশ করে জমা দিবা। এটা তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, হ্যাঁ? এই যে চিত্র তোমরা এখানে অঙ্কন করছে, এইটাই হচ্ছে আমরা এখানে উপরে অঙ্কন করছি। ঠিক আছে? এটা আমরা এখানে অঙ্কন করে দিলাম। তো এইটা হচ্ছে তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের সাহায্যে প্রকাশ করো। এটা হচ্ছে হোমওয়ার্ক। লিখে রাখতে পারো। কি হোমওয়ার্ক? ১ নাম্বার হোমওয়ার্ক কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের সাহায্যে প্রকাশ করো। এই টেবিল থেকে তোমরা নিয়ে চিত্র করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা। তাহলে এটা আমরা স্কিপ করে গেলাম। আমরা এখন চাহিদাতে চলে আসছি। বুঝছো? চাহিদাতে চলে আসছি। এখন পর্যন্ত তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও তো? এখন পর্যন্ত আমরা যা পড়লাম যে উপযোগ পড়লাম, উপযোগ কাকে পরে বললাম, উপযোগের প্রকারভেদ, মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগটা চাহিদাতে। চাহিদা মানে হচ্ছে ডিমান্ড, হ্যাঁ? চাহিদা মানে কি? ইংরেজিতে হচ্ছে ডিমান্ড। অনেক কিছু বলা যায় কিন্তু আমরা একদম ডিরেক্টলি যদি বলি যে চাহিদা আমরা চাহিদা মানে বুঝি কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা। কিন্তু আমরা শুধু এইটাকে চাহিদা বলতে পারি না অর্থনীতির ভাষায়। ঠিক আছে? অর্থনীতিতে এই যে এই অংশটুকু তোমরা একটু দেখো যে অর্থনীতিতে চাহিদা হতে হলে কি করতে হয়? ৩ টি শর্ত পূরণ করতে হয়। অর্থনীতিতে চাহিদা হতে হলে কি ৩ টি শর্ত পূরণ করতে হয়। যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, তারপরে কি লাগবে? যে সেই দ্রব্য ক্রয়ের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য। ৩ নাম্বার হচ্ছে সেই যে অর্থ যেটা সেই অর্থ ব্যয় করার ইচ্ছা থাকা লাগবে। বুঝছো? যেমন ধরো তুমি হচ্ছে হ্যাঁ, আ কি বলতে পারি? তোমার ধরো একটা বাইক তোমরা তো আর মেয়েরা বাইক তো তোমরা চালাও না। ঠিক আছে? তোমরা কি চালাও বলো? ধরো তোমার হচ্ছে একটা ল্যাপটপ কিনতে ইচ্ছা করতেছে, হ্যাঁ? তো ল্যাপটপ কিনতে তোমার ইচ্ছা করছে, আমরা শুধু এটাকে আমরা চাহিদা বলতে পারব না। তার সাথে কি লাগবে? একটা ল্যাপটপ কেনার জন্য ধরো মিনিমাম আমার কত ৳৪০,০০০ লাগবে। তাহলে কি লাগবে? ২ নাম্বার কথা হচ্ছে যে সেই অর্থ ব্যয় করার জন্য প্রয়োজনীয় অর্থ সামর্থ্য থাকতে হবে। আমার ল্যাপটপ কেনার জন্য যে ৳৪০,০০০ লাগবে কিংবা ৳২০,০০০ লাগবে বা ৳১০,০০০ যত টাকাই লাগুক, সেটার সামর্থ্য আমার থাকতে হবে। এখন ধরো আমার সামর্থ্য আছে কিন্তু না বাবা আমি অর্থ ব্যয় করতে চাই না, তাহলে হবে না। সামর্থ্য থাকার পরে সেই অর্থটা ব্যয় করার ইচ্ছা থাকা লাগবে, বুঝছো? যেমন ধরো আমি খুব বেশি কৃপণ মানুষ, আমার কাছে টাকা আছে ঠিকই কিন্তু আমি অর্থ ব্যয় করতে চাচ্ছি না। তাহলে কি আমার সেটা চাহিদা না। তাহলে আমরা এক কথায় বলতে পারবো এখানে তোমাদের একটা প্রশ্ন আসে যেকোনো পরীক্ষায় যে চাহিদার শর্ত কয়টা? এটা হচ্ছে চাহিদার ৩ টি শর্ত। কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, সেই দ্রব্যের জন্য প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য লাগবে। ৩ নাম্বার শর্ত হচ্ছে সেই অর্থ ব্যয় করার ইচ্ছা অথবা মানসিকতা লাগবে। কৃপণ হলে চাহিদা কিন্তু হয় না, বুঝছো? দেখো সুতরাং বলে একটা কথা লেখা আছে। সুতরাং একটি পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্য
দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা থাকলে তাকে কি বলে? চাহিদা বলে। এই কথাটা হচ্ছে আমাদের জন্য ইম্পোর্টেন্ট, হ্যাঁ? চাহিদা কাকে বলে এটা আমরা বুঝলাম। ঠিক আছে? তারপরে আসো চাহিদা বিধি যদি তোমরা দেখো যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে অন্যান্য অবস্থা অর্থাৎ দাম কমার জন্য অন্যান্য অবস্থা যেটা আছে সেই অবস্থাগুলো যদি অপরিবর্তিত থেকে সেই অবস্থায় যদি কোনো দ্রব্যের দাম বাড়ে তখন কি হয়? চাহিদা কমে যায়। এক কথা বলছে যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে পণ্যের দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়। বুঝছো? অর্থাৎ দাম এবং চাহিদার মধ্যে কি বিপরীতমুখী সম্পর্ক। বুঝাইতে পারছি? কোন দ্রব্যের দাম যখন বাড়ে তখন আমরা কি সেটা কমাইয়া কিনি না? ধরো বাংলাদেশে দেখবো অনেক সময় পেঁয়াজের দাম অনেক বেড়ে যায়। তখন আমরা কি করি? পেঁয়াজগুলো অনেক কম করে ইউজ করা ট্রাই করি। তাই না? অথবা ধরো অনেক সময় পেঁয়াজের দাম দেখা গেলো অনেক কমে গেছে। তখন আমরা কি একটু মোটামুটি বাড়াইয়া ইউজ করি। এরকম আরকি ব্যাপারটা। যে কোনো সময় যদি কোনো দ্রব্যের দাম বেড়ে যায় তখন চাহিদা কমে যায়। আবার দাম যদি কমে যায় তখন কি চাহিদা বেড়ে যায়। মানুষে অনেক বেশি ইউজ করে আরকি। এটাকে মূলত চাহিদা বৃদ্ধি বলা হয়, হ্যাঁ? দেখো আমরা এক কথায় এরকম বলতে পারি, হ্যাঁ? আচ্ছা। এখানে দেখো যে দাম এই যে এরো চিহ্ন দিয়া বুঝাচ্ছে দাম উপরের দিকে গেছে মানে দাম বাড়ছে। চাহিদা ডাউন হয়ে গেছে, চাহিদা কমে গেছে। আবার কি হইছে? দাম ডাউন হইছে, চাহিদা বেড়ে গেছে। এইটাও আমরা সংক্ষেপে এরকম মনে রাখতে পারি। ঠিক আছে? দামের সাথে বিপরীতমুখী সম্পর্ককে চাহিদা বিধি বলা হয়। আমরা এক কথায় মনে রাখতে পারি যে দামের সাথে চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক এই যে এই কথাটুকু তোমরা ভালো করে দেখো, হ্যাঁ? যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে কি বলে? চাহিদা বিধি বলে। ঠিক আছে? আমরা সামনে যাই তাহলে। এখানে দেখো একটা জিনিস দেওয়া আছে, একটা সূচি দেওয়া আছে দেখো। এই যে দাম যখন ৳৮ তখন চাহিদা কত? চাহিদার পরিমাণ হইছে ৪ একক। আমরা দাম কমে দেখলাম কি হইছে? ৳৬ হইছে। চাহিদা তখন কি বেড়ে গেছে দেখো। আগে ছিল ৪ একক এখন কত? ৮ একক হয়ে গেছে। আমাদের দাম যদি আরো কমে যায়, দাম ৳৬ থেকে ৳৪ হইছে। মানুষ তখন বেশি কিনা শুরু করে দিবে। ঠিক আছে? তখন দেখো আগে ৮ ছিল এখন কত? ১২ হয়ে গেছে। দাম আরো কমে কত হইল? ২ হইল তখন চাহিদা কি বাড়ে আরো বৃদ্ধি পেয়ে ৬ হয়ে গেছে। এই যে দাম কমছে আর চাহিদা উপরের দিকে গেছে। বুঝছো? চাহিদা বাড়ছে আর এদিকে দাম কি হইছে? নিচের দিকে আসছে। বুঝতে পারছো? তাহলে এই যে দামের সাথে চাহিদার বিপরীতমুখী সম্পর্ক এটাকে কি বলে? চাহিদা বিধি বলা হয়। ক্লিয়ার সবাই? সম্পর্কে কি বলে? চাহিদা বিধি বলা হয়। এটাকে আমরা এখানে এরকম চিত্র আঁকছি যে একদিকে হচ্ছে আমরা একটা লম্ব অক্ষ নিছি, আর এদিকে একটা ভূমি অক্ষ নিছি। এদিকে হইছে দ্রব্যের দাম বসাইছি মানে প্রাইস মানে পি বসাইছি মানে দাম বসাইছি। নিচের দিকে কিউ মানে হইছে পরিমাণ বুঝাইছি। ঠিক আছে? তো আমরা যদি এই সংখ্যাগুলো এদিকে বসাই এবং এদিকে বসাই এরকমই কি আগের মতো একটা চিত্র সুন্দর করে আসবে। বুঝছো? নিচের দিকে আমরা চাহিদার পরিমাণ বসাবো, উপরের দিকে চাহিদার দ্রব্যের দাম বসাবো। ঠিক আছে? তাহলে কি এগুলোকে আমরা এমনি যোগ করে আমরা যে একটা রেখা পাবো এরকম না। ঠিক আছে? সেই রেখাগুলোকে যোগ করলে কি হয়ে যাবে? চাহিদা বিধি আমাদের অঙ্কন হয়ে যাবে। হ্যাঁ? বলতে আ যোগান বলতে কি বাজারে যেটা থাকে কিন্তু তারপরে দেখো যে অর্থনীতিতে যোগান বলতে একজন বিক্রেতা কোনো একটি দ্রব্যের যে পরিমাণ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রি করতে ইচ্ছুক তাকে কি বলা হয়? যোগান বলা হয়। অর্থাৎ আমাদের দেশে অনেক পণ্য রিজার্ভ থাকলেই কিন্তু হবে না। বুঝছো? ধরো আলুর দাম। একজন বিক্রেতা ২০ মণ আলু নিয়ে বাজারে গেছে। কিন্তু যাইয়া দেখলো কি ওখানে বাজারে আলুর দামটা কমে গেছে। আগে ছিল ৳২৫ করে কেজি, আজকে দেখা গেল ৳২০ করে কেজি। এখন তাকে ধরো সে সিদ্ধান্ত নিল যেহেতু হচ্ছে ৳২০ করে কেজি, তাহলে আমি আমার ২০ মণ আলু বিক্রি করব না। আমি হচ্ছে ১৫ মণ আলু বিক্রি করব আর বাকি ৫ মণ হচ্ছে এখন রেখে দিব। তাহলে এই যে ৳২০ দামে আগে ছিল ৳২৫ এখন ৳২০। তাহলে এই যে ৳২০ দামে ১৫ মণ তার কাছে ২০ মণ আলু আছে কিন্তু সে ২০ মণ বিক্রি করতে চাবে না। সে চাবে ১৫ মণ বিক্রি করতে। তাহলে এই ১৫ মণ হচ্ছে আমাদের যোগান। বুঝছো? এই কথাটা এখানে ঘুরাইয়া পেঁচাইয়া বলছে যে
একটি নির্দিষ্ট দামে বিক্রেতা যেই পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক সেটাই মূলত আমাদের যোগান। বুঝতে পারছো ক্লিয়ার ব্যাপারটা? যোগানের একটা বিধি আছে, চাহিদার যেরকম বিধি আছিল, যোগানের একটা বিধি আছে। যোগানের বিধিটা কি? যে দ্রব্যের দাম যত বাড়ে, যোগানও তত বাড়ে। বুঝছো? যেমন ধরো দাম বাড়ে মানে কি? যে ধরো ওই বিক্রেতা বাজারে যেয়ে দেখলো যে হচ্ছে দাম আগে ৳২৫ ছিল, এখন ৳৩০ হয়ে গেছে। তখন সে কি? সে সবকিছু বিক্রি করতে চাইবে না? এরকম আরকি ব্যাপারটা। যে দ্রব্যের দাম বৃদ্ধির সাথে দ্রব্যের যোগানের পরিমাণ বাড়ে এবং দাম কমার সাথে দ্রব্যের যোগানের পরিমাণ কমে যায়। এটাকে কি বলা হয়? এরকম সমমুখী সম্পর্ককে কি বলা হয়? যোগান বিধি বলা হয়। তোমরা একটা নোট লিখে রাখতে পারো বা মনে রাখতে পারো ব্যাপারটা। সেটা হচ্ছে কি? যে চাহিদা এবং দামের সাথে বিপরীতমুখী সম্পর্ক। অর্থাৎ দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে। কিন্তু যোগানের ক্ষেত্রে ঠিক উল্টা। যোগানের ক্ষেত্রে দাম যখন বাড়বে তখন যোগানও বাড়বে। আবার দাম যখন কমবে তখন যোগানও কমবে। ক্লিয়ার বিষয়টা? এটা কিন্তু মনে রাখবা, হ্যাঁ? যোগান সূচি ও চাহিদা সূচির মতোই হচ্ছে। দেখো যে দাম ৳১০ অবস্থায় যোগানের পরিমাণও হচ্ছে ১০ একক। হ্যাঁ? আচ্ছা দাম যখন ৳১০ থেকে ৳২০ হইল, যোগানও কিন্তু বেড়ে গেছে সমান তালে। ৳২০ বাড়ছে, ২০ একক বাড়ছে। দাম যখন আরো বাড়ছে, যোগানও আরো বাড়ছে, আরো বাড়ছে, আরো বাড়ছে। তার মানে আমরা দেখলাম যে দাম যত বাড়ছে, দাম যত বাড়ছে তখন তো কি যোগানও বেড়েই যাচ্ছে। ঠিক আছে? তাহলে দাম এবং যোগানের সাথে কি সমমুখী সম্পর্ক। এই যে এখানে চিত্র আঁকছে দেখো যে যোগান রেখাতে চিত্র, এই যে এটা হচ্ছে যোগান রেখা। এদিকে হচ্ছে দ্রব্যের দাম বসাইছে উপরের দিকে, এদিকে দ্রব্যের দাম বসাইছে আর নিচের দিকে দ্রব্যের যোগানের পরিমাণ বসাইছে। হ্যাঁ? তাহলে এটাকে আমরা যোগানের রেখা পাইছি। আরেকটা জিনিস আমরা দেখতে পারো যে চাহিদা রেখা আমরা দেখছিলাম, এই যে চাহিদা রেখা। এই সময় এমসিকিউতে প্রশ্ন আসে যে চাহিদা রেখা ডান দিক থেকে বাম দিকে বা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন? আমরা এক কথায় বলতে পারি যে দাম এবং চাহিদার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। যার কারণে কি হয়? চাহিদা রেখা নিচের দিকে যায়। আরো একটা উত্তর আছে, ওইটা তোমাদের জন্য একটু অ্যাডভান্স হবে। এজন্য মনে রাখতে পারবা না। হয়তো আরেকটা কথা হচ্ছে যে ডাল। যে চাহিদা রেখার ডাল হচ্ছে নিম্নগামী। সেজন্য কি হয়? চাহিদা রেখার ডাল হচ্ছে ঋণাত্মক। চাহিদার রেখার ডাল কত কি ঋণাত্মক, যার কারণে কি এটা নিম্নগামী হয়। আরেকটা বিষয় দেখো যে যোগান রেখা যেটা, এই যে যোগান রেখা এটা কিন্তু নিম্নগামী না, এটা হচ্ছে ঊর্ধ্বগামী। এই যে চাহিদা রেখা এটা উপরের দিকে গেছে কেন? যে দাম এবং চাহিদার যোগানের মধ্যে কি সমমুখী সম্পর্ক। একটা বাড়লে আরেকটা বাড়ে, একটা কমলে আরেকটা কমে। সমমুখী সম্পর্ক থাকার কারণে কি হয়েছে? এটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। বুঝছো? এই প্রশ্নগুলা কিন্তু আসে, হ্যাঁ? আচ্ছা। ভারসাম্য একটা কথা আছে দেখো, আমি এটা দেখো সহজে দেখাচ্ছি তোমাদেরকে। ভারসাম্য হচ্ছে যে ভারসাম্য হইছে যে বাজারে তো বিভিন্ন দাম থাকে, তাই না? এমন একটি দাম যেই দামে বাজারের চাহিদা এবং যোগান ২ টাই সমান থাকে। এই চিত্রটা যদি তোমরা দেখো যে ১ম এ দেখো এই যে এখানে, এই যে এইটা যদি দেখো ১ম এ দাম ছিল ৳৫, দ্রব্যের দাম হচ্ছে ৳৫। এই সময় দ্রব্যের চাহিদা হচ্ছে কত? ৬ একক। কিন্তু যোগান হচ্ছে কত? মাত্র ২ একক। কারণ দাম অনেক কম। আমরা জানি দাম কম হইলে যোগানও কমে। আবার দাম যদি কম হয় তখন চাহিদা বেড়ে যায়। ঠিক আছে? তো তুমি পরে এবার দেখো যে দাম বেড়ে গেল। দাম ৳৫ থেকে ৳১০ হয়ে গেল। তখন কি হইছে? চাহিদার পরিমাণ কমে গেছে। ৪ এককে নেমে আসছে। কিন্তু যোগান হইছে কি? বেড়ে গেছে। ৪ এ নামে আসছে। আবার দেখো দাম যদি আরো বেড়ে যায়, তখন কি যোগান একবারে কমে গেছে। ওই চাহিদা একবারে কমে ২ এ চলে আসছে। আবার দ্রব্যের যোগান বেড়ে ৬ এ চলে গেছে। তাহলে কি এখানে কি হইল না? আমরা যে ৳১০ দাম যখন হইছে, এই যে ৳১০ দাম হইছে ওই সময় চাহিদার কত? ৪, যোগানও কত? ৪। তাহলে আমরা বলতে পারি যে যেই দামে বাজারে চাহিদা এবং যোগান পরস্পর সমান হয় সেটাকেই কি বলি আমরা? ভারসাম্য দাম বলি। ঠিক আছে? আর ভারসাম্য দামে দ্রব্যের চাহিদা যেই যে যত হয় সেটাকে আমরা ভারসাম্য চাহিদা বলি।
এবং ভারসাম্য দামে বাজারে যেই যোগান হয় সেটাকে আমরা কি ভারসাম্য যোগান বলে থাকি, হ্যাঁ? এই যে এই কথাটাকেই এখানে চিত্র দিয়ে সুন্দর করে দেখাইছে, হ্যাঁ? এই যে ই বিন্দু, হ্যাঁ? ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে ভারসাম্য, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে বাজারে ৳১০ দামে দ্রব্যের চাহিদা এবং যোগান পরস্পর কি হয়? সমান হয়। এজন্য ২ টা এই জায়গাতে এসে কি হইছে? এইটা হইছে চাহিদা রেখা আমরা দেখছিলাম নিম্নগামী হয়। আর এটা হচ্ছে আমাদের যোগান রেখা ঊর্ধ্বগামী হয়। ২ টা এক জায়গায় যেখানে মিলিত হইছে, এটাই আমাদের কি ভারসাম্য। ঠিক আছে? আচ্ছা। আজকে আমাদের কথা ছিল আমরা ৩ টা অধ্যায় কভার করব। কিন্তু হচ্ছে আমি বুঝতে পারছি কিনা যে তোমরা বুঝতেছো নাকি বোরিং ফিল করছো? তোমরা কয়জন আছো? আছো হচ্ছে ক্লাসে আছি মাত্র ২ জন। হ্যাঁ? আচ্ছা। তাহলে আমি আজকে আর আগাচ্ছি না, এখানেই রেখে দিব। তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিছিলাম সেটা হচ্ছিল যে কি লেখা? যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা সেটা ছিল। আর এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে দেখো, হ্যাঁ? এই যে প্রশ্ন আছে সেই প্রশ্ন এই যে এইটা, হ্যাঁ? এখান থেকে তোমরা এই ২ টাকে সলভ করবা। এটা আমি একটু দেখাইয়া দিব তোমাদেরকে। হ্যাঁ, এখানে দেখো যে বলছে যে এবং ব্যক্তির ধরো মনে করলাম যে রহিম এবং করিমের কি আছে বিভিন্ন দামে এক্স দ্রব্যের ধরো তারা দাম কিনছে, হ্যাঁ? এখানে তো কি হইছে? পরিমাণ এবং পরিমাণ দেওয়া হইছে। দেখো যে সে ৳২০ কি কিনছে? ব্যক্তি ৫ একক কিনছে আর ব্যক্তি ৭ একক কিনছে। ৳১৫ দিয়ে হচ্ছে কি কিনছে? ব্যক্তি ১০ কিনছে, এটা ১১ কিনছে। ৳১০ দিয়ে হচ্ছে এ ১৫ কিনছে, এ হচ্ছে ১৫ কিনছে। ঠিক আছে? এখন কি বলছে? যে এক দ্রব্যের চাহিদা সূচি থেকে ব্যক্তির চাহিদা রেখা অঙ্কন করো। এই যে ব্যক্তি, আমরা দেখলাম যে এইটা হচ্ছে ব্যক্তির চাহিদা। আর এটা হইছে দাম। ঠিক আছে? তাহলে এইটার সাথে আমরা কি করব? আমরা লম্বকে কি বসাবো? দাম বসাবো। এই যে দাম বা পি বা প্রাইসটা বসাবো। এইটা আমরা লম্বকে বসাবো। আর ভূমিয়কে আমরা কি বসাবো? এই যে এক্স দ্রব্যের ব্যক্তির চাহিদা হচ্ছে এইটা। আমরা এইটা বসাবো। ৫, ১০, ১৫ এটাকে চিত্র আঁকবো, হ্যাঁ? তারপরে দেখো এক্স দ্রব্য ব্যক্তির এক্স দ্রব্য বাজার চাহিদা রেখা অঙ্কন করে ব্যক্তির সাথে অঙ্কন করে, হ্যাঁ? বাজার চাহিদা হচ্ছে আচ্ছা বাজার চাহিদা যে আমি তোমাদেরকে পড়াই নাই এজন্য এটা লেখাবো না। শুধু নাম্বারটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, হ্যাঁ? এইটা তোমরা করে জমা দিবা। ঠিক আছে? তাহলে ২ টাই থাকলো আজকের হোমওয়ার্ক, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানেই রাখছি। তোমাদের পরবর্তী ক্লাসে আগামীকালকে হচ্ছে দেখা হবে আরকি। আগামীকালকে হচ্ছে ঠিক আছে তাশরিফা, থ্যাংক ইউ। আগামীকালকে আমরা পরবর্তী অধ্যায়গুলা পড়বো আরকি। অর্থাৎ আ আজকে তো ২ এবং ৩ পড়লাম। আগামীকালকে ৪, ৫ এবং ৬ এই ৩ টা অধ্যায় কভার করব এবং তোমরা হচ্ছে আ এরকম তো রেসপন্স না করলে তো কঠিন আরকি, বুঝছো? আর ওখানে দেখলাম ৮ জনের রেসপন্স করলো যে ৮ জনের অর্থনীতি আছে। কিন্তু ক্লাস করতেছে না সবাই। ঠিক আছে? এটা ক্লাস না করলেও তো এরপরে তো আর কোন ক্লাস দেওয়া হবে না আরকি, বুঝছো? তো তোমরা একটু ক্লাস করো। আর তাসফিফার বোধহয় আজকের এই অধ্যায়গুলো ছিল না। তাসফিফার আর কোনটা আছে বললা? তোমার হইছে ৬ লাস্টের গুলা মনে হয় নাই। কিন্তু আর কোনটা আছে একটু বলো তো? যদিও তোমার আমি ফরমে দেখছি তুমি যেগুলা দিছিলা। আচ্ছা আমি দেখে নিবো ওখান থেকে। ঠিক আছে? ঠিক আছে তাহলে আজকে ভালো থেকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। ৬, ৭ এবং ৮। ৬, ৭ এবং ৮। ঠিক আছে? কালকে আমরা ৫, ৬ এবং ৭। ৫, ৬ এবং ৭। ঠিক আছে? তুমি যেহেতু রেগুলার ক্লাস করো তাহলে আমরা কালকে ৫, ৬ এবং ৭ টাই কভার করব। ঠিক আছে? ওকে। আর মীরার কি অর্থনীতি আছে? আচ্ছা, তোমার কি অর্থনীতি আছে? না স্যার। ও আচ্ছা হ্যাঁ, এজন্য তোমার রেসপন্স আমি দেখি নাই আরকি। তোমার অন্যগুলার কথা বলছিলা। আচ্ছা। যেগুলো আছে সেগুলো আমরা অন্য যেগুলো যে পলিটিক্যাল সায়েন্স পৌরনীতি। পৌরনীতি, ভূগোল এবং ইতিহাস সেগুলো আমরা শেষ করে দিব আরকি। এই মাসের মধ্যেই শেষ করে দিব যেগুলো তোমাদের মিসিং আছে। ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, কালকে পরিণীতি ক্লাসও থাকবে, অর্থনৈতিক ক্লাসও থাকবে। যেগুলো থাকবে তোমরা এই এখনকার ক্লাসগুলা কেউ মিস দিও না, বুঝছো? কারণ এখনকার মিস দিলে এখনের পরে কিন্তু আর রিপিট হবে না, বুঝছো? ঠিক আছে, ভালো থেকো। তাহলে পরবর্তী কালকে দেখা হবে ইনশাআল্লাহ।